হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? অন্তরীকরণ অধ্যায়ের 5 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আদাব স্যাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? সৃজন রয়, অন্তরীকরণের জন্য ত্রিকোণমিতির যে সূত্রগুলো লাগে একটু লিখে দিতেন। সবগুলাই লাগে, যে কোনো একটা যে কোনো সময় কাজে লাগে যাবে। ইসমাইল, ত্রিকোণমিতি অধ্যায়ে যতগুলো সূত্র শেখানো হয়েছে সবগুলো একবার ভীষণ দাও, বিশেষ করে 7.2 থেকে 7.6 পর্যন্ত। 7.2 থেকে 7.6 পর্যন্ত যা সূত্র শিখছো সব কিছু কাজে লেগে যাবে। আর বিপরীত ত্রিকোণমিতির যেগুলো কাজে লাগে ওগুলো তো লিখেই দিছি ক্লাসের স্লাইডে। ত্রিকোণমিতির সূত্র তুমি যা কিছু পড়ছো সব কিছু রিভিশন দিয়ে ফেলো। ত্রিকোণমিতির সূত্র যে কোনো সময় যে কোনোটা কাজে লাগে যেতে পারে, কারণ এই যে সাইন কস টেন এগুলা দিয়ে প্রচুর ম্যাথ আসে অন্তরীকরণে। ত্রিকোণমিতিক অনুপাতগুলা দিয়ে কিন্তু প্রচুর ম্যাথ আসে, কাজেই কোনো সূত্র স্কিপ করো না আসলে। ওকে, তো সবাই বলো, আজকের অন্তরীকরণ লেকচার 5 1 ঘন্টা 30-40 মিনিট লাগবে, 2 ঘন্টা লাগবে না। আশা করি 1 ঘন্টা 30-40 মিনিটের মধ্যেই আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। একটু সবাই কনফার্ম করো যে আজকে ক্লাসটা যারা লাইভে করতে আসছো সবাই প্রথম 4টা ক্লাস করে আসছো না? সিরিয়াল ওয়াইজ ক্লাস না করলে কিন্তু বুঝতে পারবে না। শোনো, হায়ার ম্যাথে 20টা অধ্যায় যে আছে, তোমাদের ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 10টা, যদিও শর্ট সিলেবাসে 10টা করে নাই। টোটাল 20টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে অন্তরীকরণ। সবচেয়ে বেশি টপিক আছে অন্তরীকরণ অধ্যায়ে। তো এই অধ্যায়টাতে তুমি যদি সর্বোচ্চ গুরুত্ব না দেও, সিরিয়াল ওয়াইজ ক্লাস না করো, বাসায় নিজে প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষায় তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারবে না। এই কথাটা মাথায় রেখো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলো, সবচেয়ে বেশি টপিক, সবচেয়ে বেশি বড় অধ্যায় এটা। তো এইটাতে বেশি গুরুত্ব দিতে হবে, নাইলে কিন্তু পরীক্ষায় পারবে না। ওকে, তো চলো শুরু করি। অন্তরীকরণের প্রয়োগ। ধরো স্মরণ, স্মরণকে আমরা কিসের ফাংশন হিসেবে প্রকাশ করি? সময়ের। স্মরণ দেখো, ধরো এস ইজ এ ফাংশন অফ টি। এখানে এস মানে স্মরণ। এই তোমরা কি এগুলো জানো? স্মরণকে এস দিয়ে প্রকাশ করে, ব্যাককে ভি দিয়ে, ত্বরণকে এ দিয়ে, এগুলো জানো? স্মরণকে এস দিয়ে প্রকাশ করে, ব্যাককে ভি দিয়ে, ত্বরণকে এ দিয়ে। তো এগুলা সবগুলাই কি টি এর ফাংশন। ধরো এস ইজ এ ফাংশন অফ টি মানে স্মরণ হচ্ছে সময়ের ফাংশন। তোমরা কি এই জিনিসটা জানো যে সময়ের সাপেক্ষে স্মরণকে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ? জানো? যারা জানো না লিখে রাখো। সময়ের সাপেক্ষে স্মরণকে একবার অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, তারপরে আরেকবার অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ। ধরো এবার ব্যাককে আরেকবার অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, রিটেনে আসে না। কয়জন জানো একটু দেখো, একটু শোনো। স্মরণের রাশিমালা দিয়ে দিবে, এখানে চলক থাকবে টি, টি এর রেসপেক্টে অন্তরীকরণ করতে হবে। স্মরণকে একবার অন্তরীকরণ করলে পাবা বেগ, তারপর ব্যাককে আরেকবার অন্তরীকরণ করলে পাবা ত্বরণ। যেমন এই যে দেখো, প্রশ্নটা পড়ো। একটি ট্রেন টি সেকেন্ডে, এই দেখো টি এর সাপেক্ষে দেওয়া আছে এত মিটার অতিক্রম করে 5 মিনিট পর বেগের মান কত? আচ্ছা বলো তো, প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কি? স্মরণ না? আগে বলো, প্রশ্নে যেটা দেওয়া আছে এটা কি? বের করতে বলছে 5 মিনিট পর বেগ, আর যেটা দেওয়া আছে এটা তো স্মরণ। একক দেখেও তো বোঝা যায়, মিটার। মিটার কিসের একক? স্মরণের একক। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখি, এস সমান 3t প্লাস 1/8 টি স্কোয়ার। তাহলে এখান থেকে বের করতে হবে কি? বেগ। তো বেগের রাশিমালা কি হবে? দেখো ভি সমান ডি ডিটি অফ টি এর সাপেক্ষে এস কে অন্তরীকরণ, মানে কি ডি ডিটি অফ এস এর মান বসাই দাও 3t প্লাস 1/8 টি স্কোয়ার। দেখো টি এর সাপেক্ষে 3t কে অন্তরীকরণ করলে 3 প্লাস 1/8 ধ্রুবক টি এর সাপেক্ষে টি স্কোয়ার, টি এর সাপেক্ষে টি স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2t। তাহলে 3 প্লাস কাটাকাটি করলে t/4। এটা হচ্ছে বেগের রাশিমালা, এটা হচ্ছে বেগের রাশিমালা। এই দেখো বেগ, এটা হচ্ছে কার রাশিমালা? বেগের রাশিমালা। এখন বেগ কত মিনিট পর চাইছে, আমরা তো সেকেন্ডে নিব। এখানেও দেখো সেকেন্ডে আছে, আমরা সেকেন্ডে নিব। দেখো এখানে ঠিক কত? 5 মিনিট। 5 মিনিট মানে 5 × 300, লেখো 300 সেকেন্ড পর বেগ। সুতরাং আমরা সেকেন্ডে দিব, হ্যাঁ একক আমরা সেকেন্ডে দিব, মিটার পার সেকেন্ডে দিব। তাহলে খেয়াল করে দেখো, এত মিনিট পর, মিনিট মানে 530, 300 সেকেন্ড, 300 সেকেন্ড পর বেগ ভি সমান বসায় দাও 3 প্লাস টি এর জায়গায় বসাও 300 সেকেন্ড, টি এর জায়গায় বসাও 300, কারণ এখানে দেখো এটা কিন্তু টি সেকেন্ডে আছে, এখানেও কিন্তু সেকেন্ডে বসাইতে হবে। তাহলে খেয়াল করে দেখো 300 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 75, 75 আর 3 78, 78 মিটার পার সেকেন্ড। এটা সবাই বুঝছো কিনা একটু বলো, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা এখন আমাকে বলো, এখানে চাইছে শুধু বেগ, যদি ত্বরণ চাইতো
ভাই চাইছে শুধু বেগ, বলো তো এখানে যদি ত্বরণও চাইতো তাহলে কি হইতো? এইদিকে করে দেখো, যদি ত্বরণও চাইতো, ত্বরণ তো চাই না, দেখো ব্যাগকে আরেকবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়া যায় ত্বরণ। তাহলে এবার দেখো ডিডিটি অফ ভি, ভি মানে হচ্ছে 3 + t/4, তাহলে কত হইতো দেখো, 3 কে অন্তরীকরণ করলে 0 প্লাস টি এর সাপেক্ষে t/4, 1/4 ধ্রুবক, 1/4 ধ্রুবক, টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 মানে 1/4, তাহলে উত্তর হইতো 1/4। কে বুঝছো? 1/4 মিটার/সেকেন্ড স্কয়ার। একটু বলো কয়জন বুঝছো? সবারই বোঝা উচিত। 1/4 এই বুঝছো? টি এর সাপেক্ষে 3 তো ধ্রুবক, এটার অন্তর 0, t/4 1/4 ধ্রুবক, সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে টি কে অন্তরীকরণ করলে হয় 1, তাহলে 1/4 কে 1 দিয়ে গুণ করলে 1/4ই হয়। আশা করি বুঝাইতে পেরেছি, ঠিক আছে? এরকম প্রশ্ন এমসিকিউতে আসবে, সৃজনশীলে এগুলো আসার সম্ভাবনা কম। এবার এটা দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বোর্ডে আসতে পারে। দেখো, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, ব্যাসার্ধ বৃদ্ধির হার সমান মানে ধ্রুবক, সমহারে বৃদ্ধি পায় মানে ব্যাসার্ধ বৃদ্ধির হার ধ্রুবক, দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। আচ্ছা পরের আলাপ পরে, আগে বলো তো বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফলের সম্পর্ক কি? লিখো, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, এই দুটার মধ্যে সম্পর্ক, তাহলে ক্ষেত্রফল কত বলো? বৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফলের সম্পর্ক কি? ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? এগুলো তো সবাই জানো, প্রশ্নটা আরেকবার পড়ো। সুতরাং ক্ষেত্রফল πr²। প্রশ্নটা আরেকবার পড়ো, দেখো ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr²। এখন প্রশ্নে বলছে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। আচ্ছা বলো তো, কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে সমহারে, একটা জিনিস সমহারে বাড়তেছে, এটা আমরা কার রেসপেক্ট হিসাব করি? সময়ের সাপেক্ষে না, বাই ডিফল্ট। দেখো এখানে কিন্তু সময়ের কথা উল্লেখ নাই, একটু ভালো মতো বোঝো, এখানে কিন্তু সময়ের কথা উল্লেখ নাই, বাট কোনো কিছু একটা বৃদ্ধি পাচ্ছে, কোনো কিছু বৃদ্ধির হার, ব্যাগ বৃদ্ধির হার বা স্মরণের পরিবর্তনের হার বা ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, এগুলো আমরা কিসের রেসপেক্টে চিন্তা করি? সময় সাপেক্ষে না। যেমন আমরা যে বড় হচ্ছি প্রতি বছর শেষে আমরা বড় হই, প্রতিদিন দিন বড় হই, এটা কার সাপেক্ষে চিন্তা করি আমরা? সময়ের সাপেক্ষে না, সময়ের সাপেক্ষে চিন্তা করি। তাহলে এখানেও তোমার ধরে নিতে হবে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, মানে এটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধ পরিবর্তনের হার ধ্রুবক। দেখো প্রশ্ন মতে, দেখো ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় মানে দেখো ব্যাসার্ধের পরিবর্তনের হার কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে, মানে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনটা অলওয়েজ ধ্রুবক। ধ্রুবক মানে ধরলাম ছোট হাতের কে। এটাকে কে বুঝছো আগে একটু বলো, এই যে জিনিসটা প্রশ্নে বলা আছে, এই জিনিসটা একটু বলো। ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, এটার মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তনটা অলওয়েজ ধ্রুবক, ব্যাসার্ধের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে অলওয়েজ সমান, সমান মানেই তো ধ্রুবক, যে জিনিসটা অলওয়েজ সমান থাকে সেটাই তো ধ্রুবক। আচ্ছা এইবার তোমাকে কি প্রমাণ করতে বলছে? দেখো দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। দেখো এখন ক্ষেত্রফল বৃদ্ধির হার এটাও কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এই দেখো সময়ের সাপেক্ষে ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম, এই দেখো ক্ষেত্রফলকে দাঁড়াও, এখানে আমরা ক্ষেত্রফলকে এ ধরি, কোনো কিছু না ধরলে খারাপ দেখা যায়। ধরো ক্ষেত্রফলকে আমরা নর্মালি ক্ষেত্রফলকে এ দিয়েই প্রকাশ করি। তো খেয়াল করে দেখো, আমরা সময়ের সাপেক্ষে এবার ক্ষেত্রফল বৃদ্ধির হার বাড়ি করবো, তাহলে ডিডিটি অফ মান বসাই দেবো, ডিডিটি অফ এর মান হচ্ছে πr²। আচ্ছা বলো তো এখানে পাই কি জিনিস? পাই ধ্রুবক না, পাই হচ্ছে ধ্রুবক, পাই সামনে চলে আসলো, ডিডিটি অফ টি এর সাপেক্ষে r² অন্তরীকরণ হবে। এখন r² কি ধ্রুবক? বলো তো, r² কিন্তু ধ্রুবক না, আর হচ্ছে, চলো দেখো তোমাকে বলেই দিছে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, তার মানে এখানে ব্যাসার্ধ বাড়লে ক্ষেত্রফলও বাড়ে, তার মানে ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে, ব্যাসার্ধ কিন্তু ধ্রুবক না, পাই হচ্ছে ধ্রুবক, সামনে নিয়ে আসছি। এখানে কিন্তু ক্ষেত্রফল তখনই পরিবর্তন হবে যখন ব্যাসার্ধ পরিবর্তন হয়, তো প্রশ্নেই বলা আছে ব্যাসার্ধ পরিবর্তিত হবে। তাহলে দেখো তুমি আর কে মনে মনে টি ধরো, টি স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2t, তাহলে এখানে 2 × r, কিন্তু আর তো টি নয়, আর কে আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ, চেইন রুল। বলো তো এই অন্তরীকরণটা কে কে বুঝছো একটু বলো, খুবই ইম্পর্টেন্ট। দেখো চেইন রুলটা বুঝছো, যেটা তো ধ্রুবক না, এটা চলক, তাহলে আর কে তুমি মনে মনে টি চিন্তা করো, যে টি এর সাপেক্ষে টি স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2t,
তাহলে টি এর জায়গায় আর বসবে, কিন্তু আর তো টি নয়, আর কি আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। এইবার দেখো এই যে এটার মান কত প্রশ্ন মতে বলা আছে, দেখো এটা একটা ধ্রুবক, প্রশ্নেই বলা আছে ডি ডিটি অফ আর, এটার মান হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো এটা সামনে লিখি পাই ইন্টু 2 ইন্টু এটা আগে লিখি, এটা কে, এটা ধ্রুবক, তার সাথে ছোট হাতের আর, এই যে আরটাকে সবার লাস্টে লিখলাম। এখন আমাকে তোমরা বলো এই যে এই বক্সের মধ্যে তিনটা জিনিস, এই তিনটাই কি ধ্রুবক না? বলো। এই আরটাকে সবার পরে লিখছি, পাই একটা ধ্রুবক, 2 একটা ধ্রুবক, ডিডিটি অফ আর, প্রশ্ন মধ্যে বলা আছে ডিডিটি অফ আর মানে কে, ধ্রুবক। বলো। আচ্ছা ভাইয়া এই তিনটা ধ্রুবক গুণ করলে কি হবে তোমরা কি জানো? দুইটা তিনটা চারটা যতগুলোই হোক না কেন, ধ্রুবকের সাথে ধ্রুবক গুণ করলে ধ্রুবকই হয়, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলেও ধ্রুবকই হয়, জানো? এই তিনটা ধ্রুবক গুণ করলে কি হবে? ধ্রুবকই হবে। পুরোটাকে আমরা একসাথে বই লিখি, ধ্রুবক গুণ আর। এখন বলো আমরা এখান থেকে মান বসে দাঁড়াও, তাহলে ডিডিটি অফ এ সমান ধ্রুবক ইন্টু ব্যাসার্ধ। তাহলে এইবার যদি আমি একটা ধ্রুবক তুলে দেই, ধ্রুবকটা তুলে দেই, ধ্রুবক তুলে সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়, এটা জানো তোমরা? অবশ্যই জানো। ধ্রুবক তুলে সমানুপাতিক চিহ্ন দেওয়া যায়, এই দেখো এটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে। প্রশ্নটা পড়ো, প্রশ্নে বলছে দেখাও যে ক্ষেত্রফলের বৃদ্ধির হার, এই যে দেখো এই যে ক্ষেত্রফল বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন মানে ডিডিটি অফ এ, ডিডিটি অফ এ মানে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন কার সমানুপাতিক? ব্যাসার্ধের, ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। কে কে বুঝছো? শর্ট। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই টাইপটা আসতে পারে, কিন্তু একটু দেখো, দেখে রাখো, একটু বলো তো বুঝছো কিনা। দেখো পুরো ম্যাথটা একটু দেখো ভাইয়া, এটা ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি এটা ইম্পর্টেন্ট কিন্তু বোর্ডের জন্য, হ্যাঁ একটু দেখো, চলে আসতে পারে। লাস্টে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে যে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তনের হার বা ক্ষেত্রফল বৃদ্ধির হার, এখানে ক্ষেত্রফলের পরিবর্তনটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধির হার কার সমানুপাতিক? ব্যাসার্ধের সমানুপাতিক। ব্যাসার্ধ বাড়লে ক্ষেত্রফল বাড়বে, ব্যাসার্ধ কমলে ক্ষেত্রফল কমবে। খুবই সহজ একটা অন্তরীকরণ না ভাই, যে পাই ধ্রুবক সামনে চলে আসবে, টি এর সাপেক্ষে আর স্কয়ারকে অন্তরীকরণ করলে 2r, কিন্তু আর তো টি নয়, আর কি আরেকবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হবে। আর প্রশ্নে বলা আছে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় মানে সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনটা কি? ধ্রুবক, ধ্রুবক। শেষ। ওকে ফাইন। এইবার ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান ফাংশন খুবই ইম্পর্টেন্ট। দেখো ধরো y ইজ এ ফাংশন অফ x, আগে লিখো এই ফাংশনটার প্রথম অন্তরজ, তোমাদেরকে মনে আছে বলছিলাম যে প্রথম অন্তরজকে y1 দিয়েও লিখে, আবার f অফ থাকলে f প্রাইম x দিয়েও লিখে, কার কার মনে আছে একটু বলো। গত ক্লাসে দেখাইছিলাম যে y1 মানেও প্রথম অন্তরজ, আবার f প্রাইম x একবার প্রাইম মানে প্রথম অন্তরজ, মনে আছে? এই বলো, এই যে প্রথম অন্তরজ এটাকে আমরা f প্রাইম x দিয়ে লিখলাম, এইটা গ্রেটার দেন 0 হইলে ফাংশনটি ক্রমবর্ধমান, ফাংশনটি কি? ক্রমবর্ধমান। জাস্ট ক্রমবর্ধমান লিখি, ফাংশনটি কি হবে? ক্রমবর্ধমান। আসলে ক্রমবর্ধমান ফাংশন। আর যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 হলে ক্রমহ্রাসমান। এটা মুখস্থ করো, একটু কমেন্ট করে বলো এটা মুখস্থ হয়েছে কিনা। ক্রমহ্রাসমান, এটা কিন্তু পরীক্ষায় আসে, সৃজনশীলে আসে কিন্তু ক্রমহ্রাসমান। একটু বলো মুখস্থ হয়েছে কিনা, একটু বলো ভাইয়া। প্রথম অন্তরজ যদি গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ হয়, প্রথম অন্তরজ পজিটিভ হইলে ফাংশনটা ক্রমবর্ধমান, আর প্রথম অন্তরজ লেস দেন 0 হইলে ক্রমহ্রাসমান। একটু বলো, এই মুখস্থ হয়েছে, এমনি মনে রাখবা। প্রথম অন্তরজ শূন্য থেকে বড়, বড় হইলে ক্রমবর্ধমান, আর শূন্য থেকে ছোট হইলে ক্রমহ্রাসমান। মুখস্থ হয়েছে, প্রথম অন্তরজ মুখস্থ হয়েছে। ওয়েট ফাইন। এইবার দেখো এই যে ফাংশনটা f অফ x দেওয়া আছে, তোমাকে বলছে দেখাও যে এই ফাংশনটি ক্রমবর্ধমান। তাহলে কি প্রমাণ করতে হবে বলো? লাস্টে এটা প্রমাণ করতে হবে না যে প্রথম অন্তরজ গ্রেটার দেন 0? কথা বলো ছোট্ট বন্ধুরা, আমার সাথে কথা বলো। লাস্টে এটা প্রমাণ করতে হবে f প্রাইম x গ্রেটার দেন 0। আচ্ছা এখন আগে একবার অন্তরীকরণ করো, লেখো দেখো f অফ x দেওয়া আছে, f প্রাইম x মানে প্রথম অন্তরজ, অন্তরীকরণ করে দাও। x কিউবকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 3x স্কয়ার, এখানে 3 দুগুণে 6x হয়ে যাবে, 3 দুগুণে 6x প্লাস 4। বলো প্রথম অন্তরীকরণটা করতে পারছো? প্রথম অন্তরীকরণটা করতে পারছো? অবশ্যই পারা উচিত। 3 দুগুণে 6x হয়ে যাবে, 4x এ করলে 4। এখন আমি যদি তোমাকে বলি যে এই f প্রাইম x এটার মান অলওয়েজ গ্রেটার দেন 0, তুমি কি বিশ্বাস করবা? আমি যদি তোমাকে এইভাবে রেখে বলি, এইভাবে আছে, এইভাবে রেখে বলি যে f প্রাইম x গ্রেটার দেন 0, তুমি বিশ্বাস করবা? দেখো
দুইটা জিনিস যোগ আকারে আছে, একটা বিয়োগ আকারে আছে, এটার মান নেগেটিভ হইতে পারে না ভাই? আমি যদি এখানেই বলে দেই যে এটার মান গ্রেটার দেন 0, তুমি তো বিশ্বাস করবে না, কারণ ভাই তুমি বলবা দুইটা জিনিস পজিটিভ একটা জিনিস নেগেটিভ, কাটাকাটি করে তো মাইনাস হইতে পারে, এই পারে না? ধরো এই দুইটা যোগ করলে হয় 20 আর এটা একাই ধরো 25, তাহলে -5 চলে আসবে না? আসবে কি না? এই পর্যন্ত রেখে যদি আমি বলে দেই যে এখানে প্রথম অন্তরজ গ্রেটার দেন 0, কেউ কিন্তু বিশ্বাস করবে না। ক্রমবর্ধমান কি? যে ফাংশন ক্রমাগত বাড়তেই থাকে খালি, এটাকে বলে ক্রমবর্ধমান। ধরো এই যে এরকম, ধরো এই যে ফাংশন, এই যে ফাংশন খালি ক্রমাগত বাড়তেই থাকে, অটোমেটিক বাড়তেই থাকে, এটাকে বলে ক্রমবর্ধমান। আর যেটা অটোমেটিক কমতেই থাকে এটাকে বলে ক্রমহ্রাসমান। আচ্ছা, এইবার দেখো আমি যদি এখানে রাইখে দেই তাহলে অনেকেই বিশ্বাস করবে না, তাকে বিশ্বাস করাইতে হবে। কিভাবে? দেখো কি করি, একটা হোল স্কয়ার বানাবো। আচ্ছা, তুমি কি একটা জিনিস শিওর যে কোনো কিছুর বর্গ কখনো নেগেটিভ হইতে পারে না? এটাকে কে আমার সাথে একমত? বলো, তাড়াতাড়ি বলো। কোনো একটা রাশির বর্গ কখনো নেগেটিভ হইতে পারে না, এটা তুমি আমার সাথে একমত, এটা আমি বললে তুমি মানবা। দেখো কি করি, এটা বর্গ বানাবো। এই দেখো এখান থেকে 3 কমন নেই, x² - 2x + 4। এইবার বলো x² - 2x এর সাথে কত যোগ করলে এটা হোল স্কয়ার হবে? বলো, x² - 2x এর সাথে 3 কমন নিছি, 1 যোগ করো, x² - 2x + 1, x - 1 হোল স্কয়ার। দেখো কি করি, 3 x² - 2x + 1। তো দেখো এখানে যোগ হয়ে গেছে কত? 3 1 3 ছিল 4, লিখে ফেলছি 3 1 3, এখানে থাকবে 1। ভালো মতো বোঝো, এখানে ছিল 4, আমি এখানে এক্সট্রা নিয়ে আসছি 1, তার সামনে আছে 3, 3 1 3, এখানে 3 চলে আসছে, তো সমতা করার জন্য আর 1 দিলেই হবে। এইবার দেখো এখানে আছে 3 × x - 1 হোল স্কয়ার + 1। এইবার দেখো তো ঘটনাটা কি ঘটে। এইবার যদি আমি তোমাকে বলি যে ভাই x - 1 হোল স্কয়ার এটা অবশ্যই 0 থেকে বড় অথবা 0 হইতে পারে 0, ধরো সর্বনিম্ন x - 1 হোল স্কয়ার এটা অবশ্যই পজিটিভ হবে অথবা 0 হইতে পারে, কোনো কিছু বর্গ 0 হইতে পারে। এখন ধরো এইটা 0, তার সাথে যোগ আকারে আছে 1, তার মানে কি এটা অলওয়েজ পজিটিভ না? এটার ভ্যালু অলওয়েজ পজিটিভ, এটার ভ্যালু কখনো নেগেটিভ হইতে পারে? বলো। এইবার তুমি আমার কথা বিশ্বাস করবা, এইবার আমার কথা বিশ্বাস করতে তুমি বাধ্য। আমি যদি বলি যে এই যে প্রথম অন্তরজ, এই যে রাশিটা, এটার মান অলওয়েজ পজিটিভ, x - 1 হোল স্কয়ার এটাও পজিটিভ, সাথে আরেকটা পজিটিভ সংখ্যা যোগ করলে এটাও পজিটিভ, দুইটাই পজিটিভ সংখ্যা, দুইটা যোগ করলে পজিটিভই হবে। অথবা x - 1 হোল স্কয়ারের মান যদি 0ও হয় তাও এটা পজিটিভ 1 লিখবা, যা যা x এর সকল বাস্তব মানের জন্য, এই লাইনটা লিখে দিবা, যা x এর সকল বাস্তব মানের জন্য গ্রেটার দেন 0। আচ্ছা, এভাবে বললে x এর সকল বাস্তব মানের জন্য প্রথম অন্তরজ গ্রেটার দেন 0 হবে। সুতরাং f of x একটি ক্রমবর্ধমান ফাংশন। কথা বুঝছো? f of x একটি ক্রমবর্ধমান ফাংশন। শেষ। f of x একটি ক্রমবর্ধমান ফাংশন। শেষ। এবার একই টাইপের ম্যাথ দেখো, ক্রমহ্রাসমান। এখানে প্রথম অন্তরজের মান কত দেখাইতে হবে বলো? ক্রমহ্রাসমান f prime x লেস দেন 0 দেখাইতে হবে। f prime x কি দেখাইতে হবে? লেস দেন 0। করো, ফাংশনটা লিখো। আগে একবার অন্তরীকরণ করো, একবার অন্তরীকরণ করলে কি হয় দেখো, 1 কে অন্তরীকরণ করলে 0, -x কে করলে -1, -x³ কে করলে -3x²। দেখো এটা তো এমনি বিশ্বাস করে ফেলবা ভাই। বলো, দুইটা ঋণাত্মক সংখ্যা, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। আচ্ছা, এটা কি কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে বলো তো? এটা কি আমার কোনো মেকআপ করার দরকার আছে? তুমিই বলো ভাই। দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে তো অবশ্যই নেগেটিভ হবেই, এটা কিচ্ছু দেখাইতে হবে না। লিখো যা ভাই, এইভাবে লিখো, x এর সকল বাস্তব মানের জন্য, এটা এক লাইনের ম্যাথ, x এর সকল বাস্তব মানের জন্য, x এর সকল বাস্তব মানের জন্য কি f prime x লেস দেন 0। সুতরাং f of x একটি ক্রমহ্রাসমান ফাংশন, ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এরকম একটা ফাংশন। আচ্ছা, এখন দেখো এই ফাংশনটাও যদি এরকম আসতো একবার অন্তরীকরণ করার পর, এখানে ধরো
এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে কি এটা অবশ্যই এটাও লেস দেন জিরো হইতো। এই যে এরকম যদি আসে, ধরো অন্তরীকরণ করার পরে এরকম আসছে, তোমাকে দেখাইতে বলছে ক্রমহ্রাসমান, তাহলে তুমি শিওর থাকো আগে হোল স্কোয়ার বানাবা। ধরো ধরো আমার কথা শোনো, ধরো এটা হোল স্কোয়ার কিন্তু সামনে আছে মাইনাস, তাইলে কি হোল স্কোয়ার করলে পজিটিভ কিন্তু সামনে নেগেটিভ, প্লাস আমার মাইনাস, তখন এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা অবশ্যই লেস দেন জিরো। এই ম্যাথটা কে কে বুঝছো? এই ম্যাথটা আইদার আইদার ডিরেক্ট ডিরেক্ট দেখেই বলে দিতে পারবা, অথবা হোল স্কোয়ার বানাইতে হবে। এখন হোল স্কোয়ারের সামনে যদি পজিটিভ থাকে তাহলে এটা অবশ্যই সারা জীবন পজিটিভ, হোল স্কোয়ারের সামনে যদি নেগেটিভ থাকে ওটা সারা জীবন নেগেটিভ। যেমন এরকম একটা ফরম্যাট, ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার, সামনে আছে মাইনাস টু মাইনাস থ্রি, বলো তো এটার মান কি সারা জীবন নেগেটিভ মানে লেস দেন জিরো হবে না? সারা জীবন লেস দেন জিরো হবে না? কথা বুঝছো? এই দীপ সাহা এখন বুঝছো? ধরো তুমি একটা জিনিসকে লেস দেন জিরো প্রমাণ করতে চাও, তুমি দেখাইতে চাও যে এটার মান অবশ্যই লেস দেন জিরো, কেমনে প্রমাণ করবা? হোল স্কোয়ার আনবা, সামনে দেখবে অটোমেটিক নেগেটিভ আসছে, তোমার কিছু করা লাগবে না, অটোমেটিক মাইনাস কমন যাবে, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করলে নেগেটিভ হবে। বুঝছো? ঠিক আছে, এইবার এই টাইপের লাস্ট মেথ, তারপর লঘুমান গুরুমানে চলে যাব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন ব্যবধিতে হ্রাস পায়, এটা খুবই ইম্পর্টেন্ট মেথ। দেখো কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, বৃদ্ধি মানে ক্রমবর্ধমান ফাংশন, আর হ্রাসমান মানে হ্রাসমান ফাংশন মানে কোন ব্যবধিতে হ্রাস পায়। তোমাদের মনে আছে যে ক্রমবর্ধমান মানে বৃদ্ধি পায় কখন, যখন এফ প্রাইম এক্স গ্রেটার দেন জিরো হয়, আর ক্রমহ্রাসমান একটা ফাংশন কখন ক্রমহ্রাসমান হয়, যখন এফ প্রাইম এক্স লেস দেন জিরো। মনে আছে? একটু বলো, একটু শোনো। এই যে একটা ফাংশন তোমাকে দিয়ে বলছে এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, মানে কোন ব্যবধিতে ক্রমবর্ধমান, ক্রমাগত বৃদ্ধি পায় মানে এটা ক্রমবর্ধমান, মানে কোন ব্যবধিতে ক্রমবর্ধমান ফাংশন আর কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান ফাংশন। কথা বুঝছো? একটু বলো কথা বুঝছো কিনা। ব্যবধি বের করতে হবে। এখন কিন্তু শুধু ক্রমবর্ধমান কিংবা শুধু ক্রমহ্রাসমান দেখাইলে হবে না। এই ফাংশনটা এরকম যে ধরো এটা ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমানও দুইটাই একসাথে আছে, তো কোন ব্যবধিতে ক্রমবর্ধমান এটা দেখাইতে হবে, কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান এটা দেখাইতে হবে। আমার অত কিছু বোঝার দরকার নাই, আমি খালি একটুক বুঝি না। বলো এখন এইচএসসি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য খালি একটুক বুঝতে পারবা কিনা, মানে একটুক মনে রাখতে পারবা কিনা যে ক্রমবর্ধমান বা ক্রমাগত বৃদ্ধি পায় মানে প্রথম অন্তরজ গ্রেটার দেন জিরো, ক্রমহ্রাসমান বা ক্রমাগত হ্রাস পায় মানে প্রথম অন্তরজ লেস দেন জিরো। শুধু একটুক মনে রাখো, আর কিছু লাগবে না। আচ্ছা এখন খেয়াল করে দেখো, তোমরা 9 10-এ বাস্তব সংখ্যা এবং অসমতা পড়ছিলা, 9 10-এ অসমতার ম্যাথ করছিল, অসমতার ম্যাথ না করলেও সমস্যা নাই, আমি আমি যেভাবে করতেছি এভাবে খালি দেখো, খালি মনোযোগ দিয়ে শোনো। দেখো কোন ব্যবধিতে বৃদ্ধি এবং কোন ব্যবধিতে হ্রাস পায়। আগে প্রথম অন্তরজ বের করো, এখানে ব্যবধি বের করতে হবে। দেখো প্রথম অন্তরজ বের করো, x⁴ কে অন্তরীকরণ করলে 4x³ প্লাস x³ কে অন্তরীকরণ করলে 3x², 3 দুগুণে 6x² মাইনাস এখানে x² কে অন্তরীকরণ করলে 2x, 3 দুগুণে 6x, 4x কে অন্তরীকরণ করলে 4। এইবার দেখো এইটার মান কোন ব্যবধিতে পজিটিভ কোন ব্যবধিতে নেগেটিভ ডিরেক্ট কিন্তু বাইর করা যাবে না। ভালো মতো শোনো, যখন তোমাকে ব্যবধি বাইর করতে বলবে ডিরেক্ট এইটা কোন ব্যবধিতে পজিটিভ কোন ব্যবধিতে নেগেটিভ এটা বাইর করার জন্য আগে বাইর করতে হবে যে x এর কোন কোন মানের জন্য এটার মান 0। লিখো f প্রাইম ইকুয়ালস টু f প্রথম অন্তর 0 ধরো, প্রথম অন্তর 0 ধরে আগে x এর মান বাইর করতে হবে। লিখো, এই ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসায় বলো তো x এর মানগুলো কত আসে। আগে শোনো, যখন ব্যবধি বাইর করতে বলে তখন প্রথম অন্তর থেকে 0 নিবা, প্রথম অন্তর 0 নিয়ে x এর মানগুলো বাইর করবা। ক্যালকুলেটর কই একটু বলো। প্রথম অন্তরজ 0 ধরে, প্রথম অন্তরজ 0 ধরে পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি হচ্ছে 3, x এর মানগুলো বের করো 4 6 -6 -4 -2 -2 1 -2 1 -1/2 -2 1 -1/2। ওকে ফাইন, এক্স এর মানগুলো বের করছে। আগে বলে এই পর্যন্ত বুঝছো কিনা ভাইয়া? যখন ব্যবধি বের করতে বলবে, যখন তোমাকে ব্যবধি বের করতে বলবে তখন আগে তোমাকে প্রথম অন্তরকে 0 ধরতে হবে। একটু শোনো, প্রথম অন্তরকে 0 ধরে এক্স এর মান বের করতে হবে।
এক্স এর মান বাইর করলে এইবার আমরা ব্যবধি পাইবো। সংখ্যা রেখা মনে আছে? এই তোমাদের সংখ্যা রেখার কথা মনে আছে? মনে থাকা তো উচিত, 9 10-এ পড়ছো সংখ্যা রেখার কথা। দেখো ধরো এই যে একটা সংখ্যা রেখা, এখন বলো তো এই সংখ্যা রেখাটা কি? এই তিনটা বিন্দু কয়টা ব্যবধিতে ভাগ করবে বলো? তিনটা বিন্দু সংখ্যা রেখাটাকে কয়টা ব্যবধিতে ভাগ করবে? 4টা ব্যবধি। কেমনে দেখো, ধরো -2, ধরো এই যে -2 দাগ দিই, ধরো এই যে -2, তারপরে ধরো +1, সরি -2 এর পরে কোনটা? -1/2। সবার পরে -2। দাঁড়াও ছোট থেকে বড় লিখি, ছোট থেকে বড় লিখি, ছোট থেকে বড় লিখি। -2 -1/2 তারপরে 1। কারণ সংখ্যা রেখায় বসানোর সময় ছোট থেকে বড় বসানো লাগে। তুমি এইখানে এইখানে যেভাবে খুশি লিখো, এখানে যেভাবে খুশি লিখো, এখানে এখানে বসানোর সময় ঠিক করে দিও। হ্যাঁ, -2 -1/2 তারপরে +1। দেখো এই পুরা সংখ্যা রেখাটাকে, এই পুরা সংখ্যা রেখাটাকে এই তিনটা বিন্দু কয়টা ভাগে ভাগ করছে? 4টা ভাগে ভাগ করছে। এই দেখো এই যে এখানে একটা গোল দিলাম, এখানে একটা গোল দিলাম, একটা গোল দিলাম। এটার বাম পাশে -2 থেকে ছোট এটা হচ্ছে এই যে এই ব্যবধি x <-2। ভালো মতো বোঝো, -2 থেকে বাম পাশে এটা কি? -2 থেকে ছোট, তাই না? -2 থেকে ছোট। তারপর এই ব্যবধিটা হচ্ছে -2 থেকে বড়, -1/2 থেকে ছোট, -2 থেকে বড়, -1/2 থেকে ছোট। এই কথা বুঝতেছো? কথা বুঝছো কিন্তু। এই যে ব্যবধিটা, এতটুকু ব্যবধি হচ্ছে এই যে -2 থেকে বড়, -1/2 থেকে ছোট। আবার এই ব্যবধিটা হচ্ছে -1/2 থেকে বড়, -1/2 থেকে বড়, 1 থেকে ছোট। আবার এর ডান পাশের ব্যবধিটা হচ্ছে 1 থেকে বড়। আগে বলো এতটুকু বোঝো কিনা? এই জিনিসগুলো অবশ্যই বোঝা উচিত। এতটুকু না বুঝলে এই জিনিস বুঝাইতে অসুবিধা হয়ে যাবে। অন্তত এতটুকু বোঝা উচিত। দেখো আগে বলো ভাইয়া, আমাদের যখন ব্যবধি বের করতে বলবে, শোনো, যখন ব্যবধি বের করতে বলবে তখন আগে প্রথম অন্তরজ >0 নাকি <0 আমি জানি না। কোন ব্যবধিতে >0, কোন ব্যবধিতে <0, ওটা তো আমরা জানি না। আমরা আগে কি করব? আমরা আগে =0 ধরবো। =0 ধরে x এর মানগুলো বের করব। 2টা মান আসতে পারে, 3টা মান আসতে পারে, যতগুলো আসবে বসাবো। এখানে 3টা মান আসছে, তো 3টা মান যদি বসাও, সংখ্যা রেখায় 3টা মান বসাও, তাহলে টোটাল ব্যবধি হবে 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা। এখন খেয়াল করে দেখো, তুমি সবার ডান পাশে কি করবা? দেখো সবার ডান পাশের ব্যবধি কি করবা? প্লাস দিবা। এই যে এটার নিচে মনে মনে তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে সবার ডান পাশের যেটা, সবার ডান পাশের যে ব্যবধিটা, এটার নিচে প্লাস দিবা। তারপরে সবার ডানে প্লাস দিয়ে প্লাস মাইনাস এভাবে দিয়ে থাকবা। দেখো প্লাস মাইনাস সবার ডানে প্লাস দিবা, প্লাস দিয়ে তারপরে প্লাস মাইনাস এভাবে আসতে থাকবা। তার মানে কি জানো? মানে হচ্ছে এই ব্যবধিতে, শোনো 9 10-এ থাকতে তোমরা এগুলা বক্স করে করতা, মনে আছে? একটা বক্স এঁকে চিহ্নিত করতে। ইন্টারমিডিয়েটে ওইভাবে দরকার নাই, ওইভাবে করা লাগবে না, ডিরেক্ট লিখে বলবা কি সবার ডানেরটা পজিটিভ, তারপরে প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। এইবার দেখো ভালো মতো শোনো, এই যে পজিটিভ আর পজিটিভ, এই যে দুইটা ব্যবধি দেখো, এই যে দুইটা ব্যবধি, এই দুইটা ব্যবধিতে এই যে প্রথম অন্তরজ হবে >0। লিখো লিখো, দেখো এই যে দুইটা ব্যবধি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে ওইটা। দেখো -2 <x <-1/2 এবং তুমি লিখবা সংখ্যা রেখা হতে পাই, সংখ্যা রেখা হতে, সংখ্যা রেখা হতে এই ব্যবধি এবং এই ব্যবধি, এই ব্যবধিতে কি হবে? f'(x) <0 হবে। সুতরাং এই দুইটা ব্যবধিতে, কপি করে নি, এই দুইটা ব্যবধিতে ফাংশনটা কি হবে বলো? এই দুইটা ব্যবধিতে, সুতরাং এই দুইটা ব্যবধিতে এই যে ফাংশনটা, এটা ক্রমবর্ধমান। এই ফাংশনটা f(x), এই ফাংশনটি কি এই ব্যবধিতে বৃদ্ধি পায় বা ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানেই বৃদ্ধি পায়। হ্যাঁ, এটা গেল ক্রমবর্ধমান। এবার বলো তো ক্রমহ্রাসমানের জন্য কি হবে? অলরেডি তো বুঝে ফেলার কথা।
এতক্ষণে তো বুঝে ফেলার কথা। দেখো এইবার এই যে মাইনাস এইটা এবং এইটা, দেখো এক্স লেস দেন -2 এবং এইটা -1/2 থেকে 1, এই ব্যবধিতে প্রথম অন্তর লেস দেন 0 হবে, যেহেতু নেগেটিভ লেস দেন 0 হবে। সুতরাং এক্স লেস দেন -2 এবং -1/2 লেস দেন এক্স লেস দেন 1, এই ব্যবধিতে এফ অফ এক্স ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান। বলো তো কে কে বুঝছো এবার? এখন দেখো আমাদের ক্রমবর্ধমান আর ক্রমহ্রাসমানের যে শর্ত, এখানে শুধু গ্রেটার দেন অথবা শুধু লেস দেন আছে। কোথাও ইকুয়াল টু চিহ্ন আছে? বলো তো কোথাও কি ইকুয়াল টু চিহ্ন আছে? ইকুয়াল টু চিহ্ন আছে? না। এই আছে? নাই। কাজেই শুধু লেস দেন বা শুধু গ্রেটার দেন। এখানে কি গোল্লা গোলা ভরাট করা যাবে? বলো এখানে কিন্তু এই গোল্লা গোলা ভরাট করা যাবে না, এগুলো মুক্ত ব্যবধি। এখানে কিন্তু গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন বা শুধু লেস দেন, ইকুয়াল টু নাই। এই দেখো এখানেও ইকুয়াল টু নাই, এখানেও ইকুয়াল টু নাই। এটা 9-10 বাস্তব সংখ্যা অধ্যায়ে এটা পড়ছো, বাট আপাতত না বুঝলেও, মানে ধরো যে বাস্তব সংখ্যা পড়ো নাই, তাও যতটুকু বললাম অতটুকু বুঝে যাও। এটা পরীক্ষায় আসবে কিন্তু। দেখো যতটুকু বলছে এতটুকু বুঝো যে ভাই আমরা আগে শোনো, তুমি মনে রাখো যখন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন ব্যবধিতে হ্রাস পায় এটা বের করতে বলবে। তুমি প্রথম অন্তরজকে 0 ধরবা। আগে বলো আমার কথা শোনো, প্রথম অন্তরজকে 0 ধরে আগে এক্স এর মানগুলো বের করবা, কারণ এই এক্স এর মানগুলো আমরা সংখ্যা রেখায় বসাবো। আগে বলো একটু বুঝছো কিনা? শোনো স্টেপ বাই স্টেপ মনে রাখো। প্রথমে প্রথম অন্তরজকে 0 ধরে এক্স এর মানগুলো বের করব, বের করে মানগুলো সংখ্যা রেখায় বসাবো। বসানোর পরে এখানে এক্স এর মান যদি 2টা হয় তাহলে ব্যবধি আসবে 3টা। এক্স এর মান যদি 3টা হয় তাহলে ব্যবধি আসবে 4টা। এই দেখো 3টা বিন্দু যদি বসাও তাহলে পুরা সংখ্যা রেখাটা 4টা ভাগে ভাগ হবে। এই যে এইটা একটা, এইটার একটা, এই যে 1টা 2টা 3টা 4টা। তারপরে সবার ডানে তুমি প্লাস বসাবা, সবার ডানে প্লাস বসে প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। তো দেখো যেখানে যেখানে প্লাস পড়ছে প্লাস, ওইখানে ওইখানে ফাংশনটি ক্রমবর্ধমান। এই দেখো গ্রেটার দেন 0 মানে পজিটিভ। দেখো যেখানে যেখানে প্লাস পড়ছে, এই যে দেখো এই যে এটা, এই যে এইটা এবং এইটা, কই এইটা দেখো, এই যে এই দুইটা ব্যবধিতে ফাংশনটি কি ক্রমবর্ধমান হবে। এই দুইটা ব্যবধিতে ফাংশনটা হবে ক্রমবর্ধমান। আর যেখানে যেখানে নেগেটিভ পড়ছে, এই যে একটা নেগেটিভ এই যে একটা নেগেটিভ, এই ব্যবধিতে ফাংশনটি হবে ক্রমহ্রাসমান। কথা বুঝছো? একদম সহজ যেভাবে বোঝানো যায় এইভাবে বুঝাইলাম। একদম সহজ যেইভাবে বোঝানো যায় এর চেয়ে সহজভাবে সম্ভব না। তুমি যদি এরপরেও না বুঝো তাহলে এই জিনিসটা আরেকবার লিখে করো। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ম্যাথটা আরেকবার লিখে 2বার করো, লিখে 2বার করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে এই সেম টাইপের আরেকটা ম্যাথ, হাউস ওয়াইফ। দেখো ঢাকা বোর্ড 21 আসছিল, সৃজনশীলে আসছিল সেম টাইপের আরেকটা ম্যাথ হাউস ওয়াইফ। এইবার আমরা চলে যাব লঘুমান গুরুমানে। হ্যাঁ এটা 4 মার্কের আসছিল। হ্যাঁ ঠিক আছে ওকে। এইবার দেখো চরম বিন্দু লঘুমান এবং গুরুমান। ধরো y ইজ এ ফাংশন অফ x, এই ফাংশনের লঘুমান এবং গুরুমান তোমাকে বের করতে বলছে। লঘুমান মানে সর্বনিম্ন মান। দেখো লঘুমান এটা আরো নাম আছে, লঘুমান বলে সর্বনিম্ন মান, আর গুরুমানকে বলে সর্বোচ্চ মান। একই নাম কিন্তু একই জিনিস। পরীক্ষায় লঘুমান গুরুমান বের করতে বলতে পারে, অথবা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলতে পারে। আবার এই দুটাকে একসাথে বলে চরম মান। পরীক্ষায় যদি বলে চরম মান বের করো তাহলে দুইটাই বের করতে হবে। শোনো আলাদা করে লঘুমান গুরুমান বের করতে বলতে পারে, সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন মান বের করতে বলতে পারে, অথবা চরম মান বের করো এটাও বলতে পারে। তো চরম মান মানে হচ্ছে এই দুইটা। ঠিক আছে ওকে ফাইন। এইবার দেখো লঘুমান গুরুমান ম্যাথ করার টেকনিক কি দেখো। প্রথমে f প্রাইম x এটা সমান 0 হতে হবে। লঘুমান গুরুমান থাকার শর্ত হচ্ছে অবশ্যই, এটা 1 নম্বর কন্ডিশন, প্রথম অন্তরজ অবশ্যই 0 হইতে হবে।
প্রথম অন্তরে যদি 0 না হয় তাহলে এখানে লঘুমান গুরুমান নাই। আমি কি বললাম? ধরো তোমাকে বের করতে বলছে লঘুমান আর গুরুমান, তুমি দেখলা প্রথম অন্তরে 0 হয় না, তাহলে কি এখানে লঘুমান গুরুমান আছে? প্রথম অন্তরে যদি 0 হয় তাইলে লঘুমান গুরুমান থাকবে, যদি 0 না হয় তাহলে থাকবে না। এখন বোর্ড পরীক্ষায় যেহেতু বলেই দেয় লঘুমান গুরুমান বের করো, তার মানে এখানে আসলে লঘুমান গুরুমান আছে। প্রশ্ন যখন বলে লঘুমান গুরুমান বের করো, আমরা অটোমেটিক ধরে নেই যে লঘুমান গুরুমান আছে, আমরা প্রথম অন্তর 0 ধরে কাজ করা শুরু করে দিই। দেখবা একটু পরে ম্যাথ। তো প্রথম অন্তর 0 ধরে আগে x এর মান বের করবো। x এর মান 2টাও আসতে পারে, 3টাও আসতে পারে, আগের ম্যাথটার মতো মনে আছে? প্রথম অন্তর 0 ধরে এতটুকু সেম। লঘুমান গুরুমানে অবশ্যই প্রথম অন্তরকে 0 ধরবো, 0 ধরে x এর মানগুলো বের করবো। x এর 2টা বা 3টা মান আসতে পারে। তারপরে দ্বিতীয় অন্তরজ বের করবো। দেখো দ্বিতীয় অন্তরজ বের করবো। দ্বিতীয় অন্তরজ বাইর করার পর ধরো x এর মান, ধরো x এর মান আসছে 2টা, a b, এই x এর মানগুলা দ্বিতীয় অন্তরজ বের করবো। হ্যাঁ, বের করবো, বের করে x এর মানগুলা দ্বিতীয় অন্তরজে বসায় দিব। ধরো একবার x এর জায়গায় বসাবো a, আরেকবার x এর জায়গায় বসাবো b। ধরো x এর মানগুলো, ধরো x এর মান আসছে 2 3, ধরো x এর একটা মান আসছে 2 একটা 3। দ্বিতীয় অন্তরজে x এর মানগুলো বসাবো, বসে যদি দেখি দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0, এখানে আবার উল্টা, এখানে দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0 হলে, গ্রেটার দেন 0 হইলে লঘুমান বা সর্বনিম্ন মান বিদ্যমান। এটা উল্টা, উল্টা বলতে কি, এখানে যখন গ্রেটার দেন 0 তখন মান হবে সর্বনিম্ন, সর্বনিম্ন মান বিদ্যমান। আর যদি লেস দেন 0 হয় তাহলে সর্বোচ্চ মান বিদ্যমান। শেষ। লেস দেন 0 হইলে সর্বোচ্চ মান। এই উল্টাটা বুঝছো? দ্বিতীয় অন্তরজ যখন পজিটিভ হয়, পজিটিভ হইলে মান হয় সর্বনিম্ন, আর নেগেটিভ হলে মান হয় সর্বোচ্চ। এতটুকু মুখস্থ করলেই ম্যাথ মানে এই টাইপ শেষ। একটু বলো, এতটুকু জিনিস তো অবশ্যই মনে রাখতে পারা উচিত। যতটুকু লিখে দিলাম অতটুকু মনে রাখতে পারলেই কাজ শেষ। এতটুকু জিনিস ভাই অবশ্যই মনে রাখতে পারা উচিত যে কি, যখন লঘুমান গুরুমানের ম্যাথ করতে বলবে, লঘুমান গুরুমান যখন বের করতে বলবে, তখন আগে প্রথম অন্তরজ 0 ধরবো, প্রথম অন্তরজ 0 ধরবো, 0 ধরে x এর মানগুলো বের করবো। বলো আগে এটা বোঝো, এটা বুঝলে শেষ। লঘুমান গুরুমান বের করার জন্য প্রথম শর্ত হচ্ছে প্রথম অন্তরজ 0 হইতে হবে, অবশ্যই হইতে হবে। প্রথম অন্তরজ 0 হইলে লঘুমান গুরুমান থাকবে, নাহলে থাকবে না। তো প্রথম অন্তরকে 0 ধরে আমরা x এর মানগুলো বের করে ফেলবো, x এর মানগুলো বের করে ফেলবো। তারপরে দ্বিতীয় অন্তরজটা বের করে সেখানে x এর মানগুলো বসাবো। x এর মানগুলো বসানোর পর যদি দেখি এটা পজিটিভ, গ্রেটার দেন 0, তাহলে সর্বনিম্ন মান বিদ্যমান বা লঘুমান, সর্বনিম্ন মান বা লঘুমান বিদ্যমান। আর যদি লেস দেন 0 হয় তাহলে সর্বোচ্চ মান বা গুরুমান, সর্বোচ্চ মান বা গুরুমান বিদ্যমান। তখন এই যে x এর মানগুলো বসায় দিব, x এর যে মানগুলো থাকবে এই x এর মানগুলো মেইন ফাংশনে বসায় দিলেই ওকে। দাঁড়াও এখানে একটু ডিটেল লিখে দিই, ধরো একটু ডিটেল লিখে দিই। এটা গ্রেটার দেন 0 হলে x ইকুয়াল টু কোন বিন্দুতে, এই যে x এর মান কত বসে a বসাইছি, x ইকুয়াল টু a বিন্দুতে উল্লেখ করে দিই। যদি এটা ম্যাথের মধ্যে বুঝে যাবা, x ইকুয়াল টু a বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। আর এখানে হবে এটা কত বিন্দুতে, এটা হচ্ছে x ইকুয়াল টু b বিন্দুতে, x ইকুয়াল টু b বিন্দুতে এটা সর্বোচ্চ মান বিদ্যমান। আচ্ছা ঠিক আছে, এতটুকু জিনিস মনে রাখতে পারলে ঘটনা ক্লিয়ার, একদম ফোকা ঝকঝকে ক্লিয়ার। একটা ম্যাথ করি আস্তে আস্তে ক্লিয়ার হবে। শোনো আগে দেখো, এই ওয়েট, আগে এই ম্যাথ না দেখো কি বলছে, দেখাও যে এই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই। আচ্ছা দেখো এই মানগুলো এদেরকে বৃহত্তম বলে ক্ষুদ্রতম বলে, দেখো এগুলো তো জানো, এগুলোকে আলাদা করে বলার দরকার আছে? সর্বোচ্চ মানকে বৃহত্তম মানও বলে, সর্বনিম্ন মানকে ক্ষুদ্রতম মানও বলে। এগুলো তো বাংলা ভাষা, এগুলো জানো না এমন কেউ আসো? দেখো সর্বোচ্চ মানকে বৃহত্তম মান বলে, লঘুমান মানে ক্ষুদ্রতম মান, লঘুমান সর্বনিম্ন মান ক্ষুদ্রতম মান একই কথা, গুরুমান সর্বোচ্চ মান বৃহত্তম মান একই কথা। আচ্ছা বলো কোনটা ফাংশনের লঘুমান কিংবা গুরুমান কখন থাকবে না? তোমাকে দেখাইতে বলছে, দেখাও যে এই ফাংশনের কোনো লঘু কিংবা গুরুমান নাই। প্রথম অন্তরজ 0 হবে না, এই বুঝছো? শোনো প্রথম অন্তরজ 0 হইলে লঘুমান কিংবা গুরুমান থাকে, আর যখন প্রথম অন্তরজ 0 হবে না, নট ইকুয়াল টু 0, এটা দেখাইতে হবে। আগে বলো কে কে বুঝছো? যখন তোমাকে দেখাইতে বলবে দেখাও যে একটা ফাংশনের লঘুমান কিংবা গুরুমান নাই, সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান নাই, তখন তোমার দেখাইতে হবে প্রথম অন্তরজ কখনোই 0 হইতে পারে না। আচ্ছা
এবার দেখো কি করবো, আগে অন্তরীকরণ করো। 3x স্কয়ার মাইনাস 3 দুগুণে 2, 6 দুগুণে 12x প্লাস 24। এখন দেখো আমি যদি তোমাকে এখানে রেখে বলে দেই যে এটার মান কখনোই 0 হইতে পারে না, তুমি বিশ্বাস করবা বলো? ভাই আমি প্রথম অন্তরস্থে বাইর করলাম, এইখানে যেই ফরম্যাটটা আছে এই ফরম্যাটে রেখেই তোমাকে যদি বলি এটা জীবনেও 0 হইতে পারে না, তুমি বিশ্বাস করবা? বিশ্বাস করবা না, কারণ এটার মান তো কাটাকাটিকে 0 হইতেও পারে। দেখো দুইটা জিনিস পজিটিভ একটা নেগেটিভ, এরকম জিনিস কাটাকাটিকে -0 হয় না বলো? এরকম ধরো ওয়েট, ধরো 5 -15 প্লাস 10, এই এরকম কাটাকাটিকে 0 হয় না? 0 হয় না? হয়তো। তো বিশ্বাস তো করবে না, এই জন্য কি করতে হবে জানো? এটাকে হোল স্কয়ার বানাইতে হবে। হোল স্কয়ার বানাই দেখাইতো কিভাবে? কিভাবে দেখো, এখান থেকে 3 কমন নেও, হোল স্কয়ার বানাইতে হবে। 3 কমন নেও, x স্কয়ার মাইনাস 3 4 12x প্লাস 24। এবার এখানে হোল স্কয়ার বানাইতে হবে। দেখো x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x, তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এই যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটা হয়ে যাবে x মাইনাস 2 হোল স্কয়ার, x মাইনাস 2 হোল স্কয়ার। এখন সমতা করতে হবে, এখানে এক্সট্রা নিয়ে আসছি 4, তাহলে 3 4 12, 12 এক্সট্রা চলে আসছে, সাথে আরো 12 যোগ করলাম, 12 12 24। দেখো এখানে চলে আসছে 3 4 12, এখানে দিলাম 12, 12 12 24 হবে। এইবার দেখো কি আসে, 3 ইন্টু x মাইনাস 4, সরি x মাইনাস 2, x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 12। বলো তো এইবার এই রাশিটার মানে এই জীবনে 0 হইতে পারবে? এইটা অলওয়েজ পজিটিভ, এটাও পজিটিভ, দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে জীবনে 0 হইতে পারে? বলো। x মাইনাস 2, এইবার তুমি বিশ্বাস করতে বাধ্য, তোমার হাত পা বাইধা দিছি, বিশ্বাস করতে বাধ্য। এইটা হোল স্কয়ার, এটা সারা জীবন পজিটিভ, এটাও পজিটিভ। পজিটিভ পজিটিভ দুইটা জিনিস যোগ করলে জীবনেও 0 হইতে পারে না, জীবনেও 0 হইতে পারে। লেখো যা, লেখো এখানে সুতরাং x এর সকল বাস্তব মানের জন্য, লিখো x এর সকল বাস্তব, x এর সকল বাস্তব মানের জন্য f প্রাইম x নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0 হবে। লিখো সুতরাং, সুতরাং f অফ x এই ফাংশনের, f অফ x এই ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই। কোনো বৃহত্তম, এই বলো এমারটা কে কে বুঝছো? কোনো বৃহত্তম বা, একটু ভালো মতো দেখো, আমরা রিক্যাপ করে আসি। এই ম্যাথটা বুঝে ফেলছো মানে আজকে ক্লাস শেষ, পরে খালি বাকিগুলো একটু দেখাই দেওয়া। ওয়েট একটু দেখো, লঘুমান ও গুরুমান নির্ণয়, যখন তোমাকে প্রশ্নে বলবে লঘুমান এবং গুরুমান নির্ণয়, তুমি ধরেই নিবা যে এখানে প্রথম অন্তর 0, কারণ আমাকে লঘুমান আর গুরুমান বের করতে বলছে। মানে কি লঘুমান গুরুমান? এই এফবি থেকে ক্লাস আটকে গেছে, একজন বলতেছে ফেসবুকে নাকি ক্লাস আটকে গেছে। হ্যাঁ একটু ওয়েট, ফেসবুকে কি ক্লাস হচ্ছে না? ফেসবুকবাসী না, ক্লাস আছে তো, এই ঠিক আছে তো, কি হয়েছে, সিগন্যাল চলে গেছিল নাকি? না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখো তো প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, যখন লঘুমান কিংবা গুরুমান বের করতে বলবে তখন আমরা প্রথম অন্তরজকে 0 ধরে নিব। আমরা ধরেই নিব যে এখানে যেহেতু লঘুমান আর গুরুমান বের করতে বলছে, তাহলে অবশ্যই প্রথম অন্তরজ 0 হয়, ধরে নিব। তারপরে x এর মানগুলো বের করব, বের করে দ্বিতীয় অন্তরজ বের করব, সেখানে x এর মানগুলো বসাবো, বসায় দেখবো যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই x এর মানের জন্য ফাংশনটার সর্বনিম্ন মান থাকবে। মনে রাখবা দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0 হইলে মান থাকবে সর্বনিম্ন, আর লেস দেন 0 হলে মান থাকবে সর্বোচ্চ। এই কথাটা মনে রাখলে ম্যাথ শেষ। হ্যাঁ শুরু করো, একটু ভালো মতো বুঝছো। এরকম আমি 2টা ম্যাথ করব, আমি এমন 2টা ম্যাথ করে দিব, ভালো মতো বুঝলে এই 2টা দিয়েই ক্লাস শেষ। তারপর বাকিগুলো জাস্ট একটু প্র্যাকটিস। দেখো একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলছে এটার লঘুমান গুরুমান বের করো, তো লিখবা লঘুমান বা গুরুমানের জন্য প্রথমে লঘু কিংবা গুরুমানের জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে প্রথম অন্তরজ ইকুয়াল টু 0। তাহলে অন্তরীকরণ করো, 3 দুগুণে 6x স্কয়ার মাইনাস 21 দুগুণে 22x
প্লাস 36 সমান 0। এইটা সলভ করে এক্স এর মান বের করো। এইটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে এক্স এর মান বের করো। এটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ পলিনোমিয়াল, ঘাত হচ্ছে 2, এক্স স্কয়ারের সহগ 6, এক্স এর সহগ -22, ধ্রুবক হচ্ছে 36। ও মাগো, ভুল করলাম নাকি কোথাও? 3 দুগুণে 6 মাইনাস, এটা বসাইতে ভুল করছি নাকি? 6 - 22 প্লাস 36, এরকম মান আসে কেন? 3x স্কয়ার, 3 দুগুণে 6x স্কয়ার মাইনাস 21 দুগুণে 22x। এই ধরে ধুর, 21 দুগুণে 22, আয় হায় হায় রে, 21 দুগুণে 42, মান ইজ্জত শেষ। 21 দুগুণে 42, x এর মান 6, এটার মান -42, 36। এবার দেখো, হ্যাঁ 6 1 7/2 নাকি? হ্যাঁ সরি, 6 আর 1, 6 এবং 1। এই দেখো এক্স এর দুইটা মান আসছে। প্রথম কাজ শেষ। বলো এই পর্যন্ত কে কে বুঝছো? দেখো প্রথম কন্ডিশন কি? প্রথম অন্তরজ 0 ধরতে হবে। লিখবা লঘু কিংবা গুরু মানের জন্য প্রথম অন্তরজ 0 হবে, 0 ধরে এক্স এর মান বের করবো। প্রথম কাজ শেষ, প্রথম কাজ শেষ। এইবার দেখো দ্বিতীয় কাজ, দ্বিতীয় অন্তরজ বের করো। দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় অন্তরজ বের করো। দেখো এখন লিখো, এখন দ্বিতীয় অন্তরজ, এই দেখো এটা ছিল প্রথম অন্তরজ, ওয়েট, এটা ছিল প্রথম অন্তরজ, এটাকে আরেকবার অন্তরীকরণ করো। এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি হবে? দ্বিতীয় অন্তরজ। 6 দুগুণে 12x মাইনাস 42, 36 কে অন্তরীকরণ করলে 0। দেখো দ্বিতীয় অন্তরজ বাইর করা শেষ। এইবার কি করব? দ্বিতীয় অন্তরজে x এর মানগুলো বসাবো। এই যে x এর মানগুলো বসাবো। দেখো x = 6 বিন্দুতে, দেখো এই যে x এর মানগুলো বসাবো। x = 6 বিন্দুতে, x = 6 বিন্দুতে দেখো দ্বিতীয় অন্তরজ f ডাবল প্রাইম, x এর জায়গায় বসাও 6, কত আসে বলো তো? কত আসে? 6 12 72 মাইনাস 42 সমান 30। বলো এটা গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? কথা বলো দুষ্টু ছেলের দল, কি কথা বলো? গ্রেটার দেন 0, তাইলে x = এই বিন্দুতে কি মান বিদ্যমান বলো? গ্রেটার দেন 0 হলে কি মান বিদ্যমান? সর্বনিম্ন মান লিখো। সুতরাং সুতরাং x = 6 বিন্দুতে f অফ x, এই ফাংশন, এই যে দেখো লঘুমান কিংবা গুরুমান কিন্তু বের করতে বলছে এই ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। লিখো x = 6 বিন্দুতে, দাঁড়াও পুরোটা লিখে দিই। x = 6 বিন্দুতে f অফ x, এই যে মেইন ফাংশন, এই মেইন ফাংশনের কি মান বিদ্যমান? লঘুমান বা সর্বনিম্ন মান, লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান লিখো। সুতরাং লঘুমান, আগে লঘুমান বাইর করি, লঘুমান একবারে বাইর করে ফেলি, তারপরে গুরুমানে হাত দিই। কত হবে দেখো, এই যে এখানে x এর জায়গায় কত বসাবা? এই যে মেইন ফাংশন, মেইন ফাংশনে x এর জায়গায় কত বসাবা? x এর জায়গায় 6 বসাবা। এই যে 6 বসাও তো, এটা বসে কত বলো, কত আসে বলো? 2 × 6³ মাইনাস 21 × এটা কত আসে বলো? 6 স্কয়ার প্লাস 36 × x মানে 6 মাইনাস 20। এটা হচ্ছে লঘুমান। এই যে মেইন ফাংশনটা দেখো, আমরা লঘুমান কিংবা গুরুমান বের করতেছি কার? মেইন ফাংশনটার, মেইন ফাংশন মানে f অফ x। তাহলে x = 6, এটা বসাই দেবো মেইন ফাংশনে। -128, এই সবার আসছে? সবার -128 আসছে? হ্যাঁ সবার আসছে, -128 আসছে, ভেরি গুড, শেষ, ম্যাথ তো শেষ। এবার যেভাবে লঘুমান বের করছি ঠিক একইভাবে ছোট্ট বন্ধুরা, ঠিক একইভাবে আমরা কি বের করবো? গুরুমান, ঠিক একইভাবে। এইবার দেখো, হ্যাঁ তাহলে দেখো x এর মান 6, x এর মান 6 বসাইলে লঘুমান পাওয়া যায়। এইবার বসাও x = 1, এবার বসাও ওই যে লিখো একইভাবে, এই যে x = 1 বিন্দুতে, আবার একইভাবে x = 1 বিন্দুতে বসাও, ওই যে f ডাবল প্রাইম, x জায়গায় 1 বসাও, f ডাবল প্রাইম x জায়গায় 1, 12 × 12 মাইনাস 42 মানে -30 লেস দেন 0। সুতরাং এই বাকিগুলো কি আমার লেখা লাগবে? বাকিগুলো তুমি লিখো, লিখো এই যে এখানে, দাঁড়াও এটা কপি করে নিয়ে এসে পড়ি, একই জিনিস দুইবার লেখা লাগবে, কপি করে আইনা বসাই দিই, কপি করে বসে দেখো। সুতরাং x = 1 বিন্দুতে
সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনের গুরুমান বিদ্যমান। কথা বুঝছো কে বলো? শোনো, বোর্ড পরীক্ষায় এই বাংলাগুলো লিখে দিবা। বোর্ড পরীক্ষায় যত বেশি পসিবল এভাবে বাংলা লিখা লিখে দিবা। লিখো সুতরাং গুরুমান, গুরুমান বসাও। এই যে মেইন ফাংশনে x এর জায়গায় 1 বসাও। মেইন ফাংশনে x এর জায়গায় 1 বসাও। 21 ইন্টু 1 স্কয়ার, 21 ইন্টু 1 স্কয়ার প্লাস 36 ইন্টু 1 মাইনাস 20। বলো কত আসছে? কত আসছে? -3। সবাই পাইছো? বলো এই ম্যাথটা কয়জন ভালো মতো বুঝছো? এই টাইপের ম্যাথ কিন্তু বইয়ের মধ্যে 100-200 আছে। একটা বুঝলে সবই পারবা। এই যে একটা উত্তর হচ্ছে -3, একটা -128, একটা -3, একটা -128। লঘুমান -128, গুরুমান -3। একটু ভালো মতো বলো। এটা যদি বুঝা থাকো এরকম ম্যাথ বইয়ের মধ্যে দেখবা অযুত লক্ষ নিযুত কোটি আছে। তুমি একটা নিজে নিজে করতে পারলে, মানে একটা ভালো মতো বুঝে করলে বাকি সবগুলো পারবা। একটু দেখো ভাই, আমি আবার তোমাকে রিভিউ করে দিচ্ছি। রিভিউ একটু তাকায় শোনো। রিভিউ, প্রথমে লঘুমান কিংবা গুরুমান বের করার জন্য প্রথম অন্তরজকে 0 ধরবো, লিখবো লঘুমান কিংবা গুরুমানের জন্য প্রথম অন্তরজ অবশ্যই কি হবে? 0 হবে। তো প্রথম অন্তরজকে 0 ধরে x এর মানগুলো বের করবো। তারপর দ্বিতীয় অন্তরজে x এর মানগুলো বসাবো। দ্বিতীয় অন্তরজে x এর মানগুলো বসানোর পর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই বিন্দুতে থাকবে লঘুমান, আর যদি লেস দেন 0 হয় তাহলে ওই বিন্দুতে থাকবে গুরুমান। কে বুঝছো? যেমন এখানে x এর দুইটা মান আসছে, একটা 6, একটা 1। x ইকুয়ালস 6 বসায় দেখছি দ্বিতীয় অন্তরজের মান গ্রেটার দেন 0। তাহলে এই যে x এর মান 6, x এর মান 6 তুমি যদি মেইন ফাংশনে বসাও তাহলে এখানে পাবা লঘুমান। আর x এর মান 1 হইলে দ্বিতীয় অন্তরজ, দেখো এই যে দ্বিতীয় অন্তরজ x এর জায়গায় 1 বসাও, এটা লেস দেন 0। তাইলে x এর মান 1, এই যে x এর মান 1 এই মেইন ফাংশনে বসাইলে মেইন ফাংশনটার কি পাওয়া যাবে? গুরুমান পাওয়া যাবে। ক্লিয়ার? একটু বলো। তাহলে এখন বলো এই যে এগুলা পারবা কিনা? এখন একটা জিনিস শোনো, তুমি একটা জিনিস একটু শোনো, একটু শোনো। মেইন ফাংশনটাতে যখন x এর উপরে কিউব থাকবে তখন একবার অন্তরীকরণ করলে কি স্কয়ার আসবে না? একটু বোঝো তো আমি কি বলি, শোনো। মেইন ফাংশনটাতে যখন x এর উপরে সর্বোচ্চ পাওয়ার থাকবে কিউব, তখন অন্তরীকরণ হলে হয়ে যাবে স্কয়ার। আচ্ছা বলো তো, একটা দ্বিঘাত রাশিতে x এর মান কয়টা থাকে? দ্বিঘাত রাশিতে x এর মান কয়টা আসে? 2টা না? 2টা, তাই তো? 2টা। তাহলে এখানে দেখো এখানে কয়টা আসবে বলো? সেম ম্যাথ। এখানে x এর মান কয়টা আসবে? 2টা। সেম ম্যাথ, কারণ দেখো এই যে দেখো এখানে আছে x কিউব, এটাকে অন্তরীকরণ করলে x স্কয়ার হবে, অন্তরীকরণ করলে হবে x স্কয়ার, তাই না? তাহলে x স্কয়ার, ওই সমীকরণটা সলভ করলে x এর 2টা মান আসবে। এটা হাউস ওয়াইফ। এখানেও বলো x এর সর্বোচ্চ পাওয়ার কি? x কিউব, অন্তরীকরণ করলে হবে x স্কয়ার, এখানে x এর 2টা মান আসবে। x এর 3টা মান আসে এরকম একটা ম্যাথ আমি করে দিব, বাকিগুলো সব হাউস ওয়াইফ। দেখো এই তোমরা কি বুঝতেছো? কাজেই প্রথম ম্যাথটা যারা বুঝতে পারছো, লঘুমান ছিল -128, গুরুমান -3। তোমরা x এর সর্বোচ্চ পাওয়ার যদি 3 থাকে সেটা অন্তরীকরণ করলে আসবে x স্কয়ার, x মান আসবে 2টা। ওগুলো নিজেরা পারবা। এইবার দেখো এইখানে দেখো এই যে কুমিল্লা বোর্ড বিখ্যাত তো এমনি এমনি হয় নাই। যা কিছু নতুন সব কিছু শুরু করে কুমিল্লা বোর্ড। আগে কুমিল্লা বোর্ড শুরু করে তারপর এগুলো অন্যান্য বোর্ড ফলো করে, না আগে কুমিল্লা বোর্ড শুরু করে তারপর এটা বুয়েট ফলো করে, তারপরে এগুলো অন্যান্য বোর্ড ফলো করে। বুঝছো? আচ্ছা ঠিক আছে। এইবার দেখো এই দেখো x⁴। বলো তো এখানে অন্তরীকরণ করলে কত আসবে? অন্তরীকরণ করলে আসবে কিউব, x কিউব। এখন বলো অন্তরীকরণ করার পর যদি x কিউব আসে ওখানে x এর মান কয়টা আসবে বলো? x এর মান 3টা আসলে কোনো সমস্যা নেই, একই জিনিস। x এর মান 2টা আসুক 3টা আসুক, ম্যাথের প্রসিডিউর একই। জাস্ট অনেকে ভয় পেয়ে যেতে পারে, আয় হায় 3টা আসতেছে। দেখো 3টা আসবে। লিখো, তুমি লিখো লঘু কিংবা গুরুমানের জন্য, আগে বাংলায় লিখবা, লঘু কিংবা গুরুমানের জন্য লিখো প্রথম অন্তরজ ইকুয়াল টু 0। প্রথম অন্তরজ বের করো। x⁴ কে অন্তরীকরণ করলে 4x³ মাইনাস এটাকে অন্তরীকরণ করলে 3 × 8 = 24, 3 × 8 = 24x², 22 দুগুণে 44x মাইনাস 24x কে অন্তরীকরণ করলে 24 আর 5 কে করলে 0। এই যে এটা সলভ করো, এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করো, ক্যালকুলেটর দিয়ে
সলভ করো, এটা পলিনোমিয়াল, ঘাত হচ্ছে 4, এক্স টু দি পাওয়ার, সরি ঘাত তো 4 না, ঘাত 3 ধর, ঘাত তো 3, পলিনোমিয়াল ঘাত হচ্ছে 3, 4 মাইনাস 24 প্লাস 44 মাইনাস 24, এক্সে একটা মান হচ্ছে 1, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, তো 1 2 3 সিরিয়াল ওয়াইজ লিখতে পারো। দাঁড়াও সিরিয়াল ওয়াইজ লিখি, 1 2 3, 1 2 3, দেখো এক্স এর 3টা মান 1 2 3, আগে বলো এই পর্যন্ত পারছো কিনা, আগে একটু বলো ছোট্ট বন্ধুরা এই পর্যন্ত পারছো কিনা। ভাইয়া প্রথম অন্তরজকে 0 ধরবো, প্রথম অন্তরজকে 0 দিয়ে এক্স এর মান বের করতে হবে, তো এক্স এর মান 3টা আসছে। এইবার দেখো দ্বিতীয় অন্তরজ, এই দেখো প্রথম অন্তরজ ছিল এইটা, এই যে এটা ছিল একবার অন্তরীকরণ করার পর, এইটাকে আরেকবার অন্তরীকরণ করলে দ্বিতীয় অন্তরজ আসবে। তো দেখো 4x³ এটাকে অন্তরীকরণ করলে 3 4 12 x স্কয়ার, 3 4 12 x স্কয়ার মাইনাস 24 দুগুণে 48x মাইনাস 24 দুগুণে 48x প্লাস 44 প্লাস 44, এটা হচ্ছে দ্বিতীয় অন্তরজ। এইবার দেখো দ্বিতীয় অন্তরজ একবারে মান বসাই দিই, শোনো দেখো আগের ম্যাথটা কি করছিলাম, একটা একটা করে শেষ করছিলাম, দেখো এই একটা একটা করে এভাবে লিখলে অনেক বড় হয় না, তুমি একটা একটা করে করতে পারো, বোর্ড পরীক্ষা আসলে বড় করে লেখাই উচিত। এবার দেখো একসাথে করে ফেলি, দেখো একসাথে করবো কেমনে, এই দেখো এফ ডাবল প্রাইম, আগে এক্স আবার 1 বসাই, তারপর 2 বসাই, একবার এসব বসাই দিই, এই বসাই বলো তো কি কি আসে, 3টা একবারে বসাই দিই, দেখো কি হয়, এক্স এর মান 1 2 3 বসাই বলো কি আসে, 1 1 বসাইলে 12 মাইনাস 48 প্লাস 44 8 গ্রেটার দেন 0। আচ্ছা বলো তো দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0 হলে কি মান বিদ্যমান, লেখা রাখো তোমরা বাংলায় লিখবা, এখানে কি বিদ্যমান, লঘুমান বিদ্যমান, এই বুঝতেছো, দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0 হইলে লঘুমান বিদ্যমান। এবার দেখো 2 বসাইলে 12 ইন্টু 2 স্কয়ার মানে 4 24 4 মাইনাস 48 ইন্টু 2 প্লাস 44 মাইনাস 4 লেস দেন 0, এইবার বলো এখানে কি বিদ্যমান, দ্বিতীয় অন্তরজ লেস দেন 0 কি বিদ্যমান, গুরু, তুমি গুরু আমি শিষ্য তাই না, বুদ্ধি আমার কম, আপনি বুঝাই দিলে বুঝিতে সক্ষম। এইভাবে বসাও 3 বসাও, 3 বসাও 12 ইন্টু 3 স্কয়ার মানে 9 48 ইন্টু 3 প্লাস 44 এটাও 8, এই দেখো এই দুটো সেম হয়ে গেছে, এই দেখো লঘুমান, কথা বুঝছো, এই দেখো এই দুটো কিন্তু সেম হয়ে গেছে সেম। তাহলে এখন বলো এক্স এর মান 1 অথবা 3 যে কোনো একটা নিলেই হবে, দুইটা সেমই আসবে, দেখো দেখো এই দুটার মান কিন্তু সেম, বলে এক্স এর মান 1 অথবা 3 নিলে কি পাওয়া যাবে, এক্স এর মান তুমি 1 বসাও অথবা 3 লঘুমান পাবা, দেখো এক্স এর মান 1 অথবা 3 নিলে পাবা লঘুমান, দুইটা লঘুমান একই আসবে, দেখো আলাদা আলাদা করে দেখাই, লিখো তুমি এখন লিখো, সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে লঘুমান বিদ্যমান, একদম আলাদা আলাদা করে লিখি, লঘুমান বিদ্যমান, হ্যাঁ x ইকুয়াল টু 1 এই বিন্দুতে দেখো লঘুমান বিদ্যমান, তা লঘুমানটা কি হবে লিখো, লঘুমান বিদ্যমান, সুতরাং লঘুমান বলো বসাও, এই যে এখানে এভাবে লিখতে পারো, দেখো f অফ x, এখানে x জায়গায় 1 বসাও, x জায়গায় 1, এই যে এভাবে লিখতে পারো f অফ 1, এটা লিখলে হয় না লিখলে হয়, ডিরেক্ট বসাই দিলে হবে, যে লঘুমান মানে কি, এই যে মেইন ফাংশনে, মেইন যে ফাংশনটা আছে মেইন ফাংশনে x এর জায়গায় 1 বসাবো, তো বসাও 1 বসে কত আসে বলো তো, এটা 1 বসে কত আসে বলো, এই 1 বসে কত আসছে, এটা হবে 1 1 মাইনাস 8 প্লাস 1 বসালে তো 8 প্লাস 22 মাইনাস 24 প্লাস 22 মাইনাস 4, এই যে একটা লঘুমান মাইনাস 4, লঘুমান মাইনাস 4। এরপরে লিখো x ইকুয়াল টু 2 বিন্দুতে, বোর্ড পরীক্ষা একটু বাংলায় লিখে দিবা, হ্যাঁ দেখো x ইকুয়াল টু 2 বিন্দুতে কি গুরুমান, x ইকুয়াল টু 2 বিন্দুতে গুরুমান বিদ্যমান, x ইকুয়াল টু 2 বিন্দুতে গুরুমান বিদ্যমান, সুতরাং গুরুমান
এক্স জায়গায় 2 f of 2 এই যে মেইন ফাংশনে 2 বসাও 2 টু দি পাওয়ার 4 মাইনাস 8 ইন্টু 2 কিউব মানে 8 প্লাস 22 ইন্টু 2 স্কোয়ার মানে 4 মাইনাস 24 ইন্টু 2 প্লাস 5 মাইনাস 3 এবার আবার x ইকুয়াল টু 3 বিন্দুতে এটা দেখবে সেমই আসছে ওই লঘুমানই আসবে সেমই আসবে x ইকুয়াল টু 3 এই বিন্দুতে লঘুমান x ইকুয়াল টু 3 এই বিন্দুতে লঘুমান বিদ্যমান এটা সেমই আসবে ওই যে লঘুমান আগে যেটা আসছিল ওইটাই আসবে বসাও সুতরাং লঘুমান সমান f অফ কত x এর জায়গায় 3 এইবার তুমি x এর জায়গায় 3 বসাও এই মেইন ফাংশন x এর জায়গায় 3 বসাও দেখবে এটা -4 আসছে শেষ তবে উত্তর লিখবা লঘুমান -4 গুরুমান -3 কে বুঝছো বলো লাস্টে উত্তর লিখবা সুতরাং লঘুমান -4 গুরুমান -3 এইবার বলো এইবার আর কোনো টেনশন আছে এই ম্যাথগুলো আর পারবা না বলো এইবার এই টাইপের ম্যাথগুলো করতে কোনো চিন্তা আছে অসুবিধা আছে বলো এই টাইপের ম্যাথগুলো করতে এইবার আর কোনো অসুবিধা আছে এইবার আর কোনো অসুবিধা নাই পারবা না হ্যাঁ একদম ঠিক আছে গুড আশা করি বুঝতে পেরেছো এই বুঝছো ফেসবুকবাসী কি বলে পারবা না অবশ্যই পারবা হ্যাঁ গুড অবশ্যই পারতে হবে ঠিক আছে হ্যাঁ একজন বলছে আগুন লাগাই দেবো এগুলো আসলে গুড খাতার মধ্যে আগুন লাগাই দিও এইবার এই ম্যাথটা দেখো x প্লাস 1/x এর লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর দেখাও যে বোর্ডে অনেকবার আসছে প্রশ্নটা কি বলছে একটু পড়ো তো প্রশ্নে বলছে এই ফাংশনের লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর মানে সর্বনিম্ন মান সর্বোচ্চ মানের চাইতে বড় এটা পসিবল ফাংশনের ক্ষেত্রে পসিবল দেখো এখানে দেখাই তো বলছে আচ্ছা এটা জিনিস তোমরা খেয়াল করে দেখো তো এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করতেছি যেমন দেখো এখানে লঘুমান আসছে -128 গুরুমান আসছে -3 তার মানে দেখো লঘুমানটা ছোট গুরুমানটা বড় আসছে না বলো দেখো লঘুমানটা ছোট -128 ছোট আর গুরুমান বড় আসছে নরমালি তো এটাই হওয়া উচিত যে লঘুমান মানে সর্বনিম্ন মান ছোট হবে সর্বোচ্চ মান বড় হবে এটাই তো হওয়া উচিত তাই না কিন্তু ফাংশনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হইতে পারে তারপর এটাতেও দেখো সর্বনিম্ন মান আসছে -4 মানে ছোট গুরুমান বলে সর্বোচ্চ মান আসছে -3 মানে বড় -3 বড় -4 ছোট কিন্তু ফাংশনের ক্ষেত্রে দেখো এরকমও হইতে পারে যে সর্বনিম্ন মান বড় সর্বোচ্চ মান ছোট এরকমও হইতে পারে চলো আগে ম্যাথটা করি নরমাল প্রসিডিউরে শোনো তুমি নরমাল প্রসিডিউরে করো অটোমেটিক মিলবে তোমার চিন্তা করার কোনো কারণ নেই ধরো f of x খালি জেনে রাখো যে ফাংশনের ক্ষেত্রে এটা হইতে পারে যে লঘুমান গুরুমান মানে যে সর্বোচ্চই হইতে হবে ভ্যালুর দিক দিয়ে নট নেসেসারি সর্বোচ্চ মানের মান ছোটও হইতে পারে সর্বনিম্ন মানের ভ্যালু বড়ও হইতে পারে দেখো f of x প্লাস 1/x তাহলে একবার অন্তরীণ করে 0 ধরি দেখো x কে অন্তরীণ করলে 1 প্লাস 1/x কে অন্তরীণ করলে -1/x স্কয়ার 1/x এর অন্তর হচ্ছে -1/x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্রথম অন্তরজকে 0 ধরলাম x কে অন্তরীণ করলে 1/x কে অন্তরীণ করলে প্লাসে মাইনাসে -1/x স্কয়ার তাহলে এখান থেকে x এর মান বের করো 1/x স্কয়ার সমান 1 তাহলে x স্কয়ার সমান 1 সুতরাং x সমান প্লাস মাইনাস 1 x এর মান দুইটা আসবে একটা প্লাস 1 একটা মাইনাস 1 একবারই লিখে দিই প্লাস মাইনাস 1 দেখো x এর মান কয়টা আসছে দুইটা তো প্রথম অন্তরজকে আমরা 0 ধরে x এর দুইটা মান বের করছি আচ্ছা এবার দেখো দ্বিতীয় অন্তরজ বের করি f ডবল প্রাইম x কি হবে দেখো এই যে এটা ছিল প্রথম অন্তরজ এই দেখো প্রথম অন্তরজটা যেখানে ছিল সেইটাকে আরেকবার অন্তরীকরণ করলে দ্বিতীয় অন্তরজ হবে তাহলে 1 কে অন্তরীকরণ করলে 0 আচ্ছা বলো তো এই যে মাইনাস দিয়ে দিলাম 1/x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হবে 1/x স্কয়ার মানে x টু দি পাওয়ার -2 অন্তরীকরণ করলে -2 সামনে চলে আসবে পাওয়ার আরেক কমে যাবে মানে কি -2 ডিভাইড বাই x কিউব এটা কয়জন বুঝছো একটু বলো তো মনে মনে এই অন্তরীকরণের প্রথম 4টা ক্লাস যারা করছো এটা মনে মনে পারা উচিত দেখো 1/x স্কয়ার মানে x টু দি পাওয়ার -2
পাওয়ারটা সামনে চলে আসে, অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার 1 কমে যায়, তাহলে -2 সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে গেলে -2 হয়ে যাবে -3, আর -3 নিচে নেমে গেলে -2/x³। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা কয়জন বুঝছো বলো? যারা অন্তরীকরণের প্রথম 4টা ক্লাস করছো এটা মনে মনে পারা উচিত, জিরো তো লেখা লাভ নাই। যারা অন্তরীকরণের প্রথম 4টা ক্লাস করছো এটা পারছো, এটা বুঝছো, এই বুঝছো, ভেরি গুড, এটা পারা উচিত। এইবার দেখো এই যে দুইটা বিন্দু বসায় দাও, একবার x এর মান বসাও দ্বিতীয় অন্তরজে, একবার x এর মান বসাও +1 আর একবার বসাও -1, একবার x এর মান +1 বসাও, একবার বসাও -1। তো +1 বসাও, এই যে এখানে +1 বসাও, 2/1³ মানে 2 গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে কি? লঘুমান বিদ্যমান। এই মনে আছে তো ছোট্ট বন্ধুরা? তার মানে x এর মান যখন 1 তখন ওই ফাংশনটার মেইন ফাংশনটার লঘুমান বিদ্যমান, আর x এর মান যখন -1 2/x এর জায়গায় বসাও -1, -1³ মানে -1, তাহলে -2 লেস দেন 0, তাইলে গুরুমান বিদ্যমান। এবার একবার লিখে ফেলো, শোনো তোমরা বাংলায় লিখবা, তোমরা বাংলায় লিখবা, সুতরাং x = 1 বিন্দুতে লঘুমান বিদ্যমান এবং x = -1 বিন্দুতে গুরুমান বিদ্যমান। তোমরা বাংলায় লিখে নিবা। সুতরাং লিখো, আগে লঘুমান বের করি। সুতরাং লঘুমান, এই যে মেইন ফাংশনটাতে দেখো, লঘুমান হচ্ছে এই যে মেইন যে ফাংশনটা, মেইন ফাংশনে x এর জায়গায় 1 বসাবো, মেইন ফাংশনে x এর জায়গায় কত বসাবো? এই যে 1, মেইন ফাংশনে x এর জায়গায় 1 বসালে কি পাবো? লঘুমান পাবো। তো বসাও 1 + 1/1, 1 + 1/1 মানে হচ্ছে 2। এইবার সুতরাং গুরুমান, এই ম্যাথগুলো করতে এত মজা লাগে। f অফ গুরুমানের জন্য দেখো x এর জায়গায় কত বসাবো? -1, x এর জায়গায় -1, -1 বসাবো, x এর জায়গায় -1, -1 প্লাস 1/-1, -2। এইবার দেখো লঘুমান হচ্ছে 2, গুরুমান হচ্ছে -2। কে বড় বলো? কে বড়? লঘুমান 2, লঘুমানের মান বড়, গুরুমানের মান ছোট। লিখো সুতরাং, লিখো সুতরাং লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। লিখো, শেষ, লাস্টে লিখে দাও সুতরাং, শেষ। এবারটা কে কে বুঝছো বলো? ভাই এই ম্যাথগুলো খুবই চমৎকার, খুবই চমৎকার। সুতরাং লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে, ওকে ফাইন। এইবার আসো এই ম্যাথটা দেখো বোর্ডে কতবার আসছে। এই ম্যাথগুলো একটু অন্যরকম, অন্যরকম বলতে ওই নর্মাল এক্স এর ফাংশনগুলোর মতো না, এই জন্য এগুলো একটু করে দিচ্ছি দেখো। আর ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়েও কিন্তু লঘুমান গুরুমানের ম্যাথ আসে। শোনো ভাইয়া, অন্তরীকরণের যে কোনো সৃজনশীলেই কিন্তু ত্রিকোণমিতি মিক্স করে দিতে পারে, লঘুমান গুরুমানেও পারে। ধরো লঘুমান এবং গুরুমানে এমন একটা ফাংশন দিল যেটার মধ্যে sin x আছে cos x আছে, তখন ওখানে কিন্তু ত্রিকোণমিতির সূত্র কাজে লাগবে। বুঝতেছো? ত্রিকোণমিতি থেকে রক্ষা পাওয়া যাবে না। এইবার দেখো তোমাকে বলছে দেখাও যে এই ফাংশনের ক্ষুদ্রতম মান 12, মানে তোমাকে শুধু ক্ষুদ্রতম মান বের করতে বলছে, এখানে গুরুমান বের করতে বলে নাই। তাহলে আগে তুমি এটাকে f of x ধরো। লিখো ধরি, ধরি এই ফাংশনটাকে f of x। প্রথম অন্তরীকরণ করো, লিখো লঘু কিংবা গুরুমানের জন্য, লেখো ক্ষুদ্রতম মানের জন্য, লঘুমান কিংবা ক্ষুদ্রতম মান যেটাই হোক প্রথম অন্তরক 0 হবে। তাহলে 4 ইন্টু e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়, প্লাস 9 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এইবার তুমি এখান থেকে x এর মান বের করো। এবার এখান থেকে কার মান বের করো? x এর মান। দেখো ওটা ওই পাশে নিয়ে যাই, প্লাস হয়ে যাবে। আচ্ছা বলো তো e টু দি পাওয়ার মাইনাস এক্সটা ওই পাশে গিয়া এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার x 9 বাই, বলো -9 e টু দি পাওয়ার x ডান পাশে নিয়ে গেলাম। তারপর এই যে e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x টার নিচে ভাগ আকারে চলে আসবে। এবার আর গুণন করো, e টু দি পাওয়ার x দুইটা গুণ হয়ে যাবে, আর গুণন, আর এই পাশে হবে 9/4। সুতরাং e টু দি পাওয়ার x সমান হবে বর্গমূল করলে প্লাস মাইনাস 3/2। এখানে অনেকে একটু ভুল করবে। তোমরা কি জানো এরকম কোনো কিছুর পাওয়ারে যদি চলক থাকে এটার মান জীবনেও নেগেটিভ হইতে পারে না? 9-10 পড়ছিল জানো? দেখো ই
এর উপরে পাওয়ার এক্স। দেখো শোনো, 2 এর উপরে তুমি 1 দেও, এটা কত 2, 2 এর উপরে -1 দেও পাওয়ার, তাও কি এটা কি নেগেটিভ আসছে? এই 2 টু দি পাওয়ার, দেখো 2 এর পাওয়ার যদি নেগেটিভ হয়, 1/2 কি নেগেটিভ সংখ্যা? 1/2 কি নেগেটিভ সংখ্যা না? তাহলে এখানে ই টু দি পাওয়ার, দেখো এক্স এর জায়গায় তুমি পজিটিভ সংখ্যা বসালেও এটা পজিটিভ আসবে, নেগেটিভ বসালেও পজিটিভ আসবে, কাজে এখানে নেগেটিভ হবে না। কথা বুঝছো? এখানে নেগেটিভ হবে না, এটা কে বুঝছো একটু বলো আগে। যে ভাই এখানে বর্গমূল করলেও নেগেটিভ দেওয়া যাবে না, কারণ ই টু দি পাওয়ার এক্স। এখানে পাওয়ারে তুমি এক্স এর জায়গায় পজিটিভ সংখ্যা বসালেও ধনাত্মক মান আসবে, নেগেটিভ বসালেও ধনাত্মক মান আসবে। অথবা তুমি আরেকটা চেক করে দেখো, ধরো 2 টু দি পাওয়ার -2, এটাও কত 1/2 স্কয়ার, মানে 1/4, এটাও কি পজিটিভ সংখ্যা না? এই পাওয়ারে যদি নেগেটিভ সংখ্যাও বসাও সেটাও কিন্তু পজিটিভ মানই আসে। বুঝছো? এবার মুচ্ছ মুবারক। সূচক লগারিদম একটা অধ্যায় ছিল 9-10 এ, মনে আছে? তুমি সূচকে যদি নেগেটিভ পাওয়ারও বসাও, ভ্যালুটা পজিটিভ। এই 1/4 কি নেগেটিভ সংখ্যা? পজিটিভ নেগেটিভ সংখ্যা চিনলেই হবে, আর কিছু লাগবে না। তুমি তো ধনাত্মক সংখ্যা ছিল, যে 1/4 ধনাত্মক সংখ্যা। তাহলে এখানেও তুমি বর্গমূল করে প্লাস মাইনাস দিতে পারবা না, কারণ কি পাওয়ারে যখন এক্স, পাওয়ারে এক্স, ই একটা পজিটিভ সংখ্যা, ছোট হাতের ই, এটা পজিটিভ সংখ্যা, তো পজিটিভ সংখ্যার পাওয়ারে তুমি যাই বসাও সেটা পজিটিভই হবে। এটা মনে রাখো, এই জিনিসটা মনে রাখো, যে একটা পজিটিভ সংখ্যার পাওয়ার, একটা পজিটিভ সংখ্যার পাওয়ার তুমি প্লাস মাইনাস যাই বসাও, অ্যান্সারটা অলওয়েজ পজিটিভ হবে। আচ্ছা, এবার দেখো এতে এক্স বের করবো। সুতরাং এতে এক্স কত? ln 3/2। এই দেখো এক্স মান বের হয়ে গেছে। ই টু দি পাওয়ার এক্স সমান 3/2 হলে এক্স সমান কত? ln 3/2। এটাকে কে বুঝছো? এটা হয়তো অনেকে বুঝে নাই। হ্যাঁ, লন করতে গিয়ে আসছে, লন করতে গিয়ে আসছে। ওয়েট, এটা হয়তো অনেকে বুঝে না, এটা যারা লগারিদম পারে না। দেখো ধরো ই টু দি পাওয়ার এক্স সমান 3/2, উভয় পাশে লন নেও, উভয় পাশে লন নিয়ে আসো, লন 3/2। এটা মনে মনেই করা যায়। পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে। তোমরা কি জানো লন ই এর মান কত? লন ই এর মান হচ্ছে 1, লন ই এর মান হচ্ছে 1। এই যে x = ln 3/2। এটা সাইড নোট দিয়ে লিখে রাখো, এটা সাইড নোট দিয়ে লিখে রাখো যে আমি কি করব, প্রথম অন্তরের সমান 0 ধরবো। প্রথম অন্তরের সমান 0 ধরে এখান থেকে কার মান বের করবো? প্রথম অন্তরের সমান 0 ধরে এখান থেকে x এর মান বের করবো। তো এই যে ই টু দি পাওয়ার এক্স সমান যদি 3/2 হয়, তুমি মনে মনে চিন্তা করো, উভয় পাশে লন নিয়ে আসলাম, এক্সটা সামনে চলে আসবে, লন ই এর মান হচ্ছে 1, তাহলে এক্স সমান ln 3/2। এইটা সাইড নোট দিয়ে লিখে রাখো যে উভয় পক্ষে লন নিয়ে আসলে এই পাশেও লন নিলাম, এই পাশেও লন নিলাম। তাহলে আমরা লগারিদমের নিয়ম থেকে জানি পাওয়ার সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসবে, আর লন ই এর মান হচ্ছে 1। এই যে লন ই এর মান হচ্ছে 1। ঠিক আছে, এটা সাইড নোটে লিখে রাখো। এইবার বলো তো এখানে এক্স এর মান কয়টা আসছে? এই আমরা প্রথমে দেখছিলাম এক্স এর মান 2টা আসে, 3টা আসে। এখানে এক্স এর মান কয়টা বলো? এক্স এর মান 2টা আসলে কি হয় দেখছি, 3টা আসলে কি হয় দেখছি, এখানে এক্স এর মান একটা। তার মানে তুমি কি জিনিসটা বুঝতেছো, এখানে হয় হয় শুধু লঘু মান আছে অথবা শুধু গুরু মান আছে, 2টা তো নাই। এইটাকে কে বুঝছো বলো? এখানে এক্স এর মান যেহেতু একটা আসছে, তাহলে এখানে হয় শুধু লঘু মান আছে অথবা শুধু গুরু মান আছে, যে কোনো একটা আছে। কারণ প্রশ্নে তো বলেই দিছে কোনটা আছে। এই বলো প্রশ্নে কোনটা আছে? ক্ষুদ্রতম মান মানে লঘুমান। এখন বলো তো লঘুমানের জন্য দ্বিতীয় অন্তরজ কি হয়? এই ম্যাথটা উত্তর দিয়ে দিছে, উত্তর দিয়ে দিলে তো ম্যাথটা ইজি হয়ে যায়। আসলে প্রশ্নে উত্তর দিয়ে দিবে না, সৃজনশীলে আসলে তোমাকে বলবে ক্ষুদ্রতম মান নির্ণয় করো। যেহেতু বলেই দিছে ক্ষুদ্রতম মান, তাহলে অবশ্যই দ্বিতীয় অন্তরজ >0 হবে। চলো দ্বিতীয় অন্তরজ করি। এই যে দেখো প্রথম অন্তরজ কোনটা ছিল? এইটা। এই দেখো এটা ছিল প্রথম অন্তরজ, এইটাকে আরেকবার অন্তরীকরণ করলে দ্বিতীয় অন্তরজ হবে। 4 e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x হয়। আর এখানে e টু দি পাওয়ার -x কে আবার অন্তরীকরণ করলে হবে -e টু দি পাওয়ার -x। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এইবার দেখো এই যে এখানে বসাও f ডাবল প্রাইম, x এর জায়গায় বসাও ln 3/2। x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় বসবে ln 3/2। এইবার বলো x এর জায়গায় ln 3/2 আবার কি
এক্স এর জায়গায় লন 3/2 বসানোর দরকার আছে? দরকার আছে ভাই? ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর মান আমরা জানি না। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স, এটা মানে তো জানি। এই যে দেখো, এই যে ডিরেক্ট বসায় দেই। তুমি অনেকে করে কি, এই এক্স এর মানটা এখানে নিয়ে বসায়। ভাই দরকার কি? তুমি তো ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর মান জানো। এই যে দেখো, ই টু দি পাওয়ার ডিরেক্ট বসায় দাও। ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর মান বসাও। কত? 3/2 প্লাস 9 ইন্টু, দেখো ই টু দি পাওয়ার এক্স এর মান যদি হয় 3/2, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা উল্টে যাবে, হবে 2/3। এটা কত আসছে একটু বলো তো, এটা কত আসছে? দেখো ভাইয়া, দেখো তোমার এক্স এর মান বসাইতে হবে, তাই না? দ্বিতীয় অন্তর যে বসাইতে হবে এক্স এর মান, কথা সত্য। কিন্তু এই যে ই টু দি পাওয়ার এক্স, এটার মানে তো আমি দেখতে পাচ্ছি ডিরেক্ট এখানে পেয়ে গেছি, তো ডিরেক্ট বসাই দাও। শুধু এক্সট্রা কষ্ট করে লাভ আছে? লাভ নাই তো। এর মান কত? 12। এখন বলো দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0, তাহলে কি মান বিদ্যমান বলো? সুতরাং x ইকুয়াল টু ln 3/2, এই বিন্দুতে কি মান বিদ্যমান? লঘু মান বা ক্ষুদ্রতম মান। প্রশ্ন যেহেতু ক্ষুদ্রতম বলছে, আমরাও ক্ষুদ্রতম লিখি। ক্ষুদ্রতম মান বিদ্যমান, যেহেতু গ্রেটার দেন 0, দ্বিতীয় অন্তরজ গ্রেটার দেন 0, সুতরাং ক্ষুদ্রতম মান বা লঘু মান বিদ্যমান। দেখো, সুতরাং ক্ষুদ্রতম মান কত হবে? এফ অফ এক্স এর জায়গায় বসবে, এই যে মেইন ফাংশন যেটা ছিল সেখানে এক্স এর জায়গায় বসবে ln 3/2, এক্স এর জায়গায় বসবে ln 3/2, এফ অফ ln 3/2। কিন্তু আমরা আসলে এক্স এর মান বসাবো না, আমরা ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর মান বসাই দেবো। দেখো এই দ্বিতীয় অন্তরজের যে ফাংশনটা আর মেইন যে ফাংশনটা, দুটো তো সেমই। দেখো দ্বিতীয় অন্তরজের ফাংশন আর মেইন ফাংশন সেম, তাহলে এখানে উত্তর বসালে যে 12ই আসবে। বসাও, এখানেও এক্স এর মান না বসাই ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স এর মান বসাই দাও। ই টু দি পাওয়ার, এই যে দেখো সেম জিনিসটা হবে, যে 4 নিচে বসাই 4, দেখো মেইন ফাংশনটাতে সেম হবে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর মান 3/2 প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মান 2/3, উল্টে যাবে 12। এই যে কে বুঝছো ছোট্ট বন্ধুরা বলো? এই ম্যাথটা কি অন্যান্য ম্যাথের সাথে সহজ ছিল না? খালি এখানে একটা জিনিস জানতে হবে, এই জিনিসটা একটু নোট করে রাখো ছোট্ট বন্ধুরা, এখানে একটা নোট দিয়ে রাখো। লিখো ই টু দি পাওয়ার এক্স এর মান ঋণাত্মক হইতে পারে না, এই নোটটা দিয়ে রাখো। অনেকে কি করবে, এটা প্লাস মাইনাস দিয়ে দিবে। লিখো, এটা নোট দিয়ে রাখো, ই টু দি পাওয়ার এক্স এর মান, তুমি এক্স এর মান যাই বসাও, এক্স এর মান পজিটিভ নেগেটিভ যাই বসাও, ই টু দি পাওয়ার এক্স এর মান ঋণাত্মক নেগেটিভ হতে পারে না। বলি ই টু দি পাওয়ার এক্স এর মান নেগেটিভ হতে পারে না, এই জন্য শুধু পজিটিভ। একটু সাইড নোট দিয়ে রাখো, অনেকে এখানে ভুল করবে। ই টু দি পাওয়ার এক্স এর মান নেগেটিভ হতে পারে না, এই জন্য শুধু পজিটিভ নেওয়া হয়েছে। একটু বলো এটা কে বুঝছো? একটু বলো, আর একটা ম্যাথ আছে, তাইলে আমাদের আজকে ক্লাস শেষ। একটু বলো। হ্যাঁ, একজন বলছে ছুটি দেন। এই যে আর 10 মিনিট, এতক্ষণ যেহেতু ছিল, আর 10টা মিনিটও থাকো। হ্যাঁ, এতক্ষণ যেহেতু স্যাক্রিফাইস করতে পেরেছো ছোট্ট বন্ধু, তাহলে আর 10টি মিনিট থেকে যাও। এতক্ষণ যেহেতু থাকতে পেরেছো, আর 10টি মিনিট থেকে যাও। দেখাও যে এক্স বাই লন এক্স এর ক্ষুদ্রতম মান ই। দেখো এখানেও এক্স বাই লন এক্স এর ক্ষুদ্রতম মান দেখাইতে বলছে। যেহেতু ক্ষুদ্রতম মান চাইছে, তারপরে এখানে আসলে গুরুমান নাই হয়তো। এটাই লাস্ট ম্যাথ। দেখো এটা হয়তো আগেরটার মতো। দেখো এখানে আগেরটা থেকে, যেমন এই ম্যাথটাতে দেখো এক্স এর মানে একটা আসছে, তাহলে হয় এখানে শুধু লঘুমান কিংবা গুরুমান, যে কোনো একটা থাকবে। যেমন এখানে শুধু লঘুমান আছে। এবার এটাতে দেখো, এটাতেও শুধু লঘুমান আছে। ফাংশনটা লিখো, এফ অফ এক্স, লিখো ধরি এফ অফ এক্স সমান এক্স বাই লন এক্স। প্রথমবার অন্তরীণ করে এফ প্রাইম এক্স লিখো লঘুমান কিংবা গুরুমানের জন্য। তুমি বাংলায় লিখো লঘুমান কিংবা গুরুমানের জন্য প্রথম অন্তর 0 হবে। তাহলে অন্তরীকরণ করে ইউ বাই ভি নিচে ভি স্কয়ার, লন এক্স হোল স্কয়ার, ভি ডিডি এক্স অফ ইউ, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দিয়ে ভাগ করা লাগবে না, মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি এক্স ইন্টু লন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1/x। তাহলে একবারে কাটাকাটি করো, এক্স এক্স কাটাকাটি করলে 1 থাকবে, এক্স এক্স কাটাকাটি করলে কি থাকবে? 1 থাকবে। এটা একবারে লিখে ফেলো। এই দেখো ইউ বাই ভি ডিডি এক্স অফ ইউ বাই ভি, দেখো ডিডি এক্স অফ ইউ বাই ভি, নিচে ভি স্কয়ার, উপরে ভি ডিডি এক্স অফ ইউ, এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, 1 দিয়ে গুণ করা লাগবে না, লন এক্স মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি,
এক্স ইন্টু লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে এক্স এক্স কাটা থাকবে শুধু 1। এইবার দেখো এখান থেকে এক্স এর মান বের করো, আর গুণন করো, আর গুণন করে দিলে 0, লন এক্স এর মান হচ্ছে 1। তাই বলো তো লন এক্স এর মান 1 হইলে এক্স এর মান কত? ই। তোমরা কি জানো লন ই এর মান 1? এটা মুখস্থ করো। লন ই এর মান হচ্ছে 1, এটা মুখস্থ রাখো। মুখস্থ আছে, গত ক্লাসে দেখাইছিলাম। লন ই এর মান হচ্ছে 1, তাহলে এক্স এর মান কত? ই। লন ই এর মান 1, বুঝছো? এটা মুখস্থ রাখো, এটা মুখস্থ করে ফেলো। লন ই এর মান হচ্ছে 1, তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ই। তাহলে বলো এখানে এক্স এর মান কয়টা আসছে? এই বলো তো এখানে কি এক্স এর মান কয়টা আসছে? এক্স এর মান আসছে একটা। তাহলে এখানেও এই ফাংশনটারও হয় শুধু লঘুবার আছে অথবা গুরুবার আছে, যে কোনো একটা আছে। তো এখানে তো বলেই দিছে যে ক্ষুদ্রতম বার আছে। আচ্ছা বলো, যেহেতু বলেই দিছে ক্ষুদ্রতম বার আছে, তাহলে দ্বিতীয় অন্তরজ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? যেহেতু বলেই দিছে ক্ষুদ্রতম বার আছে, তাহলে দ্বিতীয় অন্তরজ অবশ্যই পজিটিভ হবে। ওকে, আগে বাইর করো এফ ডাবল প্রাইম এক্স। এফ এফ ডাবল প্রাইম এক্স। প্রথম অন্তরজ কোনটা ছিল? প্রথম অন্তরজ ছিল যে এটা ছিল প্রথম অন্তরজ। এবার এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, আবার ইউ বাই ভি। দেখো এখানে আরেকবার ইউ বাই ভি এর সূত্র বসাইতে হবে। সেটা অন্তরীকরণটা একটু বড় হবে, অত বড় না, মানে অন্যগুলোর সাথে একটু বড় হবে আর কি। নিচে ভি স্কয়ার, এটাকে আরেকবার স্কয়ার করলে হয়ে যাবে পাওয়ার 4। ভি স্কয়ার, আগে ছিল স্কয়ার, আরেকবার স্কয়ার করলে পাওয়ার 4। উপরে ভি ভি ডিডি এক্স অফ ইউ, এটাকে অন্তরীকরণ করলে লন এক্স কে অন্তরীকরণ করলে 1/x, আর 1 কে করলে 0, তাহলে 1/x মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, ইউ ডিডি এক্স অফ ভি, লন এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে 2 লন এক্স, 2 লন এক্স, কিন্তু লন এক্স তো এক্স না, এটাকে অন্তরীকরণ করলে 1/x। বলো অন্তরীকরণের প্রথম 4টা ক্লাস যারা করছো, এটা কি এই অন্তরীকরণটা কি পারা উচিত না? এর চাইতে আরো কঠিন অন্তরীকরণ আমরা শিখছি না? বলো ছোট্ট বন্ধুরা, অন্তরীকরণের প্রথম 4টা ক্লাস যারা করছো এটা পারা উচিত কিনা বলো। দেখো উপরটাকে ধরো ইউ, নিচেরটাকে ভি, তাহলে নিচে ভি স্কয়ার, আগের থেকে ছিল স্কয়ার, আরেকবার স্কয়ার করলে পাওয়ার 4, ভি ডিডি এক্স অফ ইউ, উপরটাকে অন্তরীকরণ করলে 1/x, 1 কে করলে 0, তাহলে শুধু 1/x মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, লন এক্স স্কয়ার, লন এক্স কে মনে মনে এক্স ধরো, এক্স স্কয়ার কে অন্তরীকরণ করে 2x, এক্স জায়গায় বসবে লন এক্স, কিন্তু চেইন রুলের কারণে লন এক্স তো এক্স না, লন এক্স তো এক্স না, লন এক্স কে আবার এক্স হিসাবে অন্তরীকরণ করলে হয় 1/x। ওকে, এবার মান বসাও। এফ ডাবল প্রাইম এক্স জায়গায় বসবে ই, এক্স জায়গায় বসবে ই। এখন আমাকে বলো, দেখো লনি, বলো লনি এর মান কত? এটার ক্যালকুলেশন খুবই সহজ, এক্স এর জায়গায় ই বসাও। দেখো লনি, লনি এর মান হচ্ছে 1, 1 কে পাওয়ার 4 করলে 1ই হয়। লনি এর মান হচ্ছে 1, এই দেখো এক্স এর জায়গায় ই বসাও, এক্স এর জায়গায় বসাও ই, লনি এর মান 1, 1 কে স্কয়ার করলে 1 ইনটু এক্স এর জায়গায় বসাও ই 1/e মাইনাস, দেখো এক্স এর জায়গায় ই বসাও, লনি এর মান 1, 1 - 1 0, এই পুরোটা 0। কে কে বুঝছো ভাই? খুবই সহজ। দেখো এই যে এক্স এর জায়গায় বসাও ই, লনি, লনি এর মান 1, 1 কে স্কয়ার করলে 1ই হয়। এখানে এক্স এর জায়গায় বসাও ই 1/e মাইনাস, এই যে এক্স এর জায়গায় ই বসাও লনি, লনি এর মান হচ্ছে 1, 1 - 1 0, তো 0 দিয়ে গুণ করে দিলে এই পুরোটাই 0, মান আসতেছে 1/e। এটা কি পজিটিভ না? এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এই তোমরা কি জানো ই এর মান কত? ক্যালকুলেটরে বসাও 2.718 ই, যদি এখানে মান লাগবে না, এই যে ক্যালকুলেটরে লগ শিফট, শিফটে ক্লিক করে লগে ক্লিক করবা, তারপর e⁻1, ই এর মান হচ্ছে এটা। তোমার যদিও এটা মান মুখস্থ করা লাগবে না, ক্যালকুলেটরে আছে, তোমার মান মুখস্থ করা লাগবে না, আমি বলে দিচ্ছি যে ই এর মান হচ্ছে 2.718 ডট 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 718 ডট 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 ডট, মানে এটা একটা পজিটিভ সংখ্যা, ছোট হাতের ই একটা পজিটিভ সংখ্যা, তাহলে এটা অবশ্যই পজিটিভ, 1/, অবশ্যই পজিটিভ লিখো। সুতরাং শেষ। x = e বিন্দুতে, x = e বিন্দুতে কি মান বিদ্যমান? ক্ষুদ্রতম মান, যেহেতু পজিটিভ আসছে, ক্ষুদ্রতম মান বিদ্যমান, ক্ষুদ্রতম মান বিদ্যমান। সুতরাং ক্ষুদ্রতম মান কি হবে লেখো? ক্ষুদ্রতম মান
কি হবে এফ অফ এক্স এর জায়গায় বসবে ই, এফ অফ এক্স এর জায়গায় ই বসাও, এক্স এর জায়গায় ই, উপরে এক্স এর জায়গায় ই, নিচে এক্স এর জায়গায় ই হলে লন ই, লন ই এর মান হচ্ছে 1, তাহলে শুধু ই। দেখো ক্ষুদ্রতম মান ই। এটা কয়জন বুঝছো একটু সত্যি করে বলো, শেষ কয়জন বুঝছো একটু সত্যি করে বলো। আমাদের অন্তরীকরণ শেষ, এখন কয়েকটা সৃজনশীল একটু দেখাবো যে এগুলো তুমি পারো কিনা। ভাই আমি একটু বলতেছি শোনো, অন্তরীকরণ আমরা 5টা ক্লাসে কমপ্লিট করছি। এই 5টা ক্লাসে আমি যা কিছু পড়াইছি, অন্তরীকরণ 5টা ক্লাসে যা কিছু পড়াইছি, যদি খালি ক্লাসে করানো ম্যাথগুলো সব বুঝে থাকো এবং নিজে বাসায় প্র্যাকটিস করো, ভাই অন্তরীকরণের টাইপের সংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তো তুমি যদি এই অধ্যায়টাতে অন্য অধ্যায়ের চেয়ে একটু বেশি এফোর্ট না দেও, তাইলে তুমি অন্তরীকরণে প্রো হইতে পারবা না, সৃজনশীল অ্যান্সার করতে পারবা না। মিনিমাম আমি ধরো ক্লাসে প্রত্যেকটা টাইপের যেগুলো ম্যাথ করাইছি, ধরো প্রত্যেকটা টাইপে আমি ক্লাসে ম্যাথ করাইছি একটা করে, তুমি বাসায় নিজে প্র্যাকটিস করবা আরেকটা করে মিনিমাম, বা আরও 2টা করে। তারপর সৃজনশীল সলভ করবা। যাদের কাছে আমাদের কম্প্যাক্ট সিরিজের বই আছে, কম্প্যাক্ট সিরিজের বইয়ে অন্তরীকরণ অধ্যায়ের সৃজনশীল আছে কয়টা? 36টা বা 37টা। এই 36টা বা 37টা সৃজনশীল যদি সলভ করো, দেখবা যে বোর্ড পরীক্ষায় হুবহু কমন পেয়ে গেছো। আর যাদের কাছে কম্প্যাক্ট সিরিজের বই নাই, তোমরা প্র্যাকটিস শিট থেকে সলভ করো, প্র্যাকটিস শিটে তো বোর্ড কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। বাট এই শেষ সময়ে আমি তোমাদেরকে বলবো, এই শেষ সময়ে এসে কম সময়ে গোছানো প্রিপারেশনের জন্য কম্প্যাক্ট সিরিজের বইগুলা বেস্ট অপশন, বেস্ট চয়েস। এই যারা কম্প্যাক্ট সিরিজের বইগুলা কালেক্ট করছো, তোমরা কি পড়তেছো? কম্প্যাক্ট সিরিজের বইগুলা পড়লে এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে এই আইডিয়াটা আসবে যে এখানে কম সময়ে সবগুলো কভার করে ফেলা যায়, একটু কাজে লাগাই। ও অনেকে দেখলাম কম্প্যাক্ট সিরিজের বই নিয়ে সুন্দর করে সাজায় রেখে দিছে টেবিলের মধ্যে, সুন্দর করে সাজায় রেখে দিলে তো লাভ নাই। হ্যাঁ, ওগুলো তো সাজায় রেখে দিলে লাভ নাই। কম সময় ভাই, এই যে সময় আছে আর 2 মাস, এখন তুমি যদি কম্প্যাক্ট সিরিজের বই থেকে সিকিউ এমসিকিউ সলভ করো, দেখবা যে অন্যান্য বই থেকে সলভ করলে যেই পড়াটা 6 ঘন্টা লাগতো, কম্প্যাক্ট সিরিজের বই এত গোছানো যেটা 3 ঘন্টায় শেষ হয়ে যাবে, সবগুলো এতটা গোছানো। এখন ধরো কম্প্যাক্ট সিরিজের বই থেকে কিছু সৃজনশীল দেখি। এই যে এটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের বইয়ের প্রথম সৃজনশীলটা, বলো এক্স এর সাপেক্ষে লগ এক্স বেইজে এটার অন্তরজ পারবা কিনা? এই যে একটা ফাংশন, এটার চরম মান, এই চরম মান মানে কি? এই চরম মান মানে কিন্তু লঘুমান গুরুমান দুইটাই। আচ্ছা দেখো এখানে সাইন এক্স, এই দেখো ত্রিকোণমিতি ঢুকাই দিছে। এই ত্রিকোণমিতি, এই অসুবিধা আছে? ত্রিকোণমিতি পারো না? পড়ো নাই? ত্রিকোণমিতি ঢুকাই দিছে কিন্তু অসুবিধা নাই, ত্রিকোণমিতির সূত্রগুলো জানো কিন্তু। এখন ভাই আমরা ক্যালকুলাস পড়ার আগে, অন্তরীকরণ পড়ার আগে আমরা ত্রিকোণমিতি পড়ে আসছি, কাজে এই সাইন এক্স কজ এক্স এর নরমাল সূত্রগুলা এগুলা পারতে হবে। তারপরে বলো এরকম ম্যাথ, এই যে দেখো এটা কি পর্যায়ক্রমিক অন্তরজ, কমন পড়ে বলো। দেখো এটা হচ্ছে লঘুমান গুরুমান, লঘুমান গুরুমান, এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ। গত ক্লাসটা যারা করছো বলো এটাতে কে কে 10-এ 10 পাবা? এটাতে কে কে 10-এ 10 পাবা বলো? এটাতে কে কে 10-এ 10 পাবা? এই পাবা? পাবা। তারপর এটা হচ্ছে কম্প্যাক্ট সিরিজের বই 2 নাম্বার সৃজনশীল, বলো 1 নাম্বারটা। এটা তো খুবই সহজ, চেইন রুল, লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ, লিমিটের সাহায্যে, এই লিমিটের সাহায্যে অন্তরজ। দেখছো মাঝে মধ্যে একটু বিটলামি করে। এই লিমিটের সাহায্যে মানে কি? মূল নিয়মে। দেখছো এগুলো তো বাংলা ভাষা নিয়ে খেলাধুলা করে, দেখছো? এই মূল নিয়মে অন্তরজ নির্ণয় মানেই তো লিমিটের সাহায্যে। কেউ আবার কনফিউজ হয়ে যায়ও না, দেখো লিমিটের সাহায্যে অন্তরজ নির্ণয় মানেই মূল নিয়মে অন্তরজ নির্ণয়, তোমাকে কনফিউজ করার জন্য দিয়ে দিছে। তারপরে এই যে দেখো, এই দেখছো অবস্থা আজকে পড়াইলাম, এই দেখো কতবার আসছে দেখো, এই যে জি অফ এক্স, এই দেখো সেম ম্যাথটা আজকে করাইছি না, দেখো অবস্থা দেখো, সেম ম্যাথটা দেখো কোন ব্যবধিতে হ্রাস পায় এবং বৃদ্ধি পায়, কে কে পারবা? দেখো অবস্থা দেখো, দেখো এটা রাজশাহী বোর্ড 23-এ আসছে, ঢাকা বোর্ড 21-এ আসছে, যশোর বোর্ড 19-এ আসছে, সেম টাইপ। কাজেই একটু নিচে বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখো এরকম ম্যাথ একটা করে দিছি, একটা বাড়ির কাজ দিছি, একটু করতে হবে ভাই। তারপরে 3 নাম্বার সৃজনশীল দেখো, প্রথমত লিমিট, খতে বলছে
দৃশ্যকল্প একে এই বক্ররেখার 2,23 বিন্দুতে এই স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। বলো বলো, মধু মধু মধু, পারবা? পারবা? তারপর দৃশ্যকল্প 2 দেখো, লঘুমান গুরুমান। দেখো ফাংশনটা কি, দৃশ্যকল্প 2, এই যে অবশ্যই পারবা ভাই। এটার অন্তরীকরণ তার ফানিবাদ। অন্তরীকরণের 4টা ক্লাস করার পরে এইটার অন্তরীকরণ যদি না পারো তাহলে কচু গাছের সাথে ফাঁসি দিয়া মইরা যাও। এইটা বলো লিমিট, এটা অবশ্যই পারবা, সূত্রই দেখাইছি, ওই যে m/n। দেখো এখানে উপরে পাওয়ার 3/2, নিচে রুট ওভার মানে পাওয়ার হাফ। এটা সূত্রটা ছিল এই যে, এটা মনে আছে, m/n টু দি পাওয়ার m-n। এই যে লিমিটের সাথে এই দেখো আবার এই সৃজনশীলে দেখি এখন আর মূল নিয়ম না বলে লিমিট বলা শুরু করছে। হ্যাঁ, এই 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 জিনিসটা তো তাহলে ক্লাসে বলে দেওয়া দরকার ছিল। দেখছো অবস্থা, মূল নিয়মকে এরা এখন দেখি খালি লিমিটের সাহায্যে বলা শুরু করছে। ভাই মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করা যে কথা, লিমিটের সাহায্যে একই কথা, কিন্তু এই মূল নিয়মটাই তো লিমিট। এই জিনিসটা বুঝতে পারবা তো নাকি? এই মূল নিয়মের সূত্রটা মনে আছে? মূল নিয়মের সূত্রটা তো লিমিটের সাহায্যেই। কথা বুঝছো? কথা বুঝছো? লিমিটের সাহায্যে f(x) এর অন্তরজ মানে মূল নিয়মের অন্তরজ। এইটা কোন ম্যাথটা দেখি তো, দেখি তারা কত ক্লাসটা করছো। এটা কোন ম্যাথটা, এটা কোন ম্যাথটা বলো বলো, এটা কোন ম্যাথটা? গতকালকে লাস্টের ম্যাথ। দেখছো অবস্থা, দেখছো অবস্থা। যশোর বোর্ড 23-এ আসছে এটা, অনুরূপ প্রশ্ন দিনাজপুর 23-এ আসছে, সকল বোর্ড 18-তে আসছে। তোমাদের কি বিশ্বাস হচ্ছে যে যেইভাবে পড়তেছো খালি বাসায় প্র্যাকটিস করে গেলে পরীক্ষা এসে করতে পারবো? তার আরেকটা দেখা, আরো আছে, আচ্ছা আরেকটা আছে লাস্ট। দেখো cos ইনভার্স √x এর অন্তরজ, x হিসাবে কে এটার অন্তরীকরণ পারবা? দেখো এই যে ফাংশনের ত্রিকোণমিতি মিক্স করে দিছে। এই ফাংশনটা কি, এই ফাংশনটা কি, উপরে x cos x 1 মাইনাস cos π/x π/2 মানে sin x u/v। এই এটা তো ক্লাসেই করাইছি, এটা ক্লাসেই করাইছি না, u/v পড়াইছি। তারপরে এইটা এই যে দেখো পর্যায়ক্রমিক অন্তরজ। এই বলো বিশ্বাস হচ্ছে যে এইভাবে বললে 10-এ 10 পাওয়া যাবে? একটু বলো বিশ্বাস কি হচ্ছে? বিশ্বাস হচ্ছে? এই বাচ্চা কম্প্যাক্ট বইয়ে যে এই সৃজনশীলগুলো আছে এইগুলো যদি ভালো মতো সলভ করে এর বাইরে কিছুই লাগবে না। বোর্ড পরীক্ষার জন্য এর বাইরে কিছুই লাগবে না। এগুলা ভালো মতো পড়ো, এইগুলা ভালো মতো শেষ করে ফেলো। তুমি কম্প্যাক্ট সিরিজের বইয়ে অন্তরীকরণতে দেখো কতগুলো সৃজনশীল আছে, মনে হয় 38টা বা 37টা। তুমি এই 37টা 38টা যদি সলভ করো এর বাইরে বোর্ড পরীক্ষার জন্য কিছু লাগবে না। বুঝছো ঘটনা? এর বাইরে কিছুই লাগবে না, খালি এই 37টা সলভ করে দেখো। তুমি এই 37টা সলভ করে দেখো, মনে হবে যে সবই হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য ক্যালকুলেটর হেক্স। তোমাদের রাকিব ভাই আর ক্যালকুলেটর হেক্স ভিডিও আছে অন্তরীকরণে, দেখছো? যারা দেখো না আগে একটু দেখে ফেলো। আমিও ওয়ান শট ক্লাস নিব। তোমাদের হায়ার ম্যাথে যে 12টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে, সবগুলো অধ্যায়ের উপর আমিও ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব। এই যে সামনের এই সপ্তাহ থেকেই শুরু করব, বাট অন্তরীকরণ আস্তে আস্তে তো একটু দেরি আছে। তো তোমরা যারা এফআরবি বেচে অন্তরীকরণের ক্লাসগুলো করে ফেলছো, তোমরা ইউটিউবে তোমাদের রাকিব ভাই আর দেখো ক্যালকুলেটর হেক্সের ভিডিও আছে অন্তরীকরণের, ওই ক্যালকুলেটর হেক্সের ভিডিওগুলো দেখে ফেলো, ঠিক আছে? আর ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো আমি পাবলিকলি রম্বস গ্রুপে এবং আমার যে ইউটিউব চ্যানেল অভিদত্ত তুষার ইউটিউব চ্যানেলে আপলোড করব। এই সপ্তাহ থেকে শুরু করব। তো চ্যানেলে মানে ফলো দিয়ে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবা। তো ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইচএসসি পরীক্ষার জন্য ভালো মতো পড়তে থাকো, নিজে বাসায় প্র্যাকটিস করো। একটু হালকা প্র্যাকটিস করলে হবে। শোনো, আমরা এফআরবি বেচে যেভাবে পড়াচ্ছি, তুমি নিজে বাসায় হালকা একটু প্র্যাকটিস করে যদি খালি কম্প্যাক্ট সিরিজের বই থেকে সিকিউ এমসিকিউ গুলো সলভ করে ফেলো, দেখবা সব টাইপ কভার হয়ে গেছে, তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা রইল। টাটা।